অপোজিশন সাইডের প্রিমাইস কি হতে পারে? কেউ বলতে পারবো অপোজিশন সাইডের প্রিমাইস এই ডিবেটে কি হতে পারে? ভাই ওরা মানে যে অপরাধটা করেছে তাকে যদি শাস্তি দেওয়া না হয় তাহলে কি হবে, সমাজের অন্য মানুষরাও একটা মনোভাব চলে আসবে যে অপরাধ করলে তো সরকার কর্তৃক কোনো ধরনের শাস্তি আসছে না, তো দেখা যাবে যে সমাজে এক প্রকার অপরাধ বেড়েই যাবে এবং মানুষও এটা করে স্বাচ্ছন্দ্য বোধ করবে। না, শাস্তি হচ্ছে না এটা তো না, লোকটাকে নিয়ে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড দিতেই পারে, শাস্তি তো হচ্ছে না এমন। এখানে মানে অপোজিশন সাইড থেকে যে জিনিসটা বলতে পারে সেটা হচ্ছে যে আমাদের যখন হচ্ছে একটা মানুষকে আমরা সবসময় জেনে আসছি যে মানে সবচেয়ে বড় হচ্ছে শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যখন তাকে সেটা দেওয়া হচ্ছে না তখন যাকে যাবজ্জীবন তাকে কারাদণ্ড দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে তার হচ্ছে পরবর্তীকালে জেল থেকে বের হয়ে আসা, জামিন পাওয়ারও একটা টেন্ডেন্সি থাকে। সে যে আদৌ সেখানে ভালো হয়ে যাবে সেই জায়গাটায় দাঁড়িয়ে, সে যে তার যে সংশোধন হবে সেটার কোনো গ্যারান্টি নেই ফার্স্ট অফ অল। সেকেন্ডলি, আরেকটা মানুষকে যে আপনি যে ভিকটিমটা ছিল সেই ভিকটিমটার ফ্যামিলি তাকে যে জেলের মধ্যে বন্দি করে শুধু যে স্বাধীনতা হরণ করে যে তার জন্য যে একটা শাস্তি বড় হবে, সেটা যে জাস্টিফাইড একটা শাস্তি হবে, এটা কখনোই একটা ভিকটিমের ফ্যামিলি মেনে নিতে পারবে না, কারণ তাদের কাছে এটা অনেক বড় একটা ইস্যু এই ক্ষেত্রে। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। সো হ্যাঁ, একটা জিনিস কি, সেখানে অপোজিশন সাইড এসে আমাকে এরকম একটা প্রিমাইস সেট করতে পারে যে প্রত্যেকটা রাষ্ট্রের একটা এখানে প্রিমাইসটা কিরকম, প্রিমাইস হচ্ছে আমি একটা রাষ্ট্রের অবস্থা ব্যাখ্যা করছি কেন এই জিনিসটা ইম্পর্টেন্ট, এরপর আমি পরবর্তীতে এসে আর্গুমেন্ট সেটিং করবো। সেটা হচ্ছে যে প্রত্যেকটা রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তার সোসাইটিতে কিভাবে অপরাধ প্রবণতা কমিয়ে আনা যায়, এবং আমরা বিশ্বাস করি কোন একটা কান্ট্রির পার্সপেক্টিভে যখন এরকম সর্বোচ্চ মাত্রার কোনো অপরাধ করা হয়, কিন্তু সর্বোচ্চ মাত্রার অপরাধ করার পরেও যখন কোনো মানুষকে মৃত্যুদণ্ড দিয়ে সমাজের জন্য কোনো দৃষ্টান্ত স্থাপন না করা হচ্ছে, আপনি যতই আসলে এই লোকটাকে রিহ্যাবিলিট করার ট্রাই করেন না কেন, আসলে সোসাইটিতে না এটা তেমন কোনো মেসেজ দিবে না, বা সোসাইটিতে আসলে সেরকম কোনো ইমেজ ক্রিয়েট করবে না আপনার দেশের মধ্যে অপরাধ প্রবণতা কমিয়ে আনার জন্য। এবং সেকেন্ড আরেকটা রিজন কি, এই সোসাইটিতে আসলে প্রত্যেকটা ভিকটিমের জন্য আসলে জাস্টিস পাওয়ার ইনাফ পরিমাণ দরকার রয়েছে, যাতে আসলে এই ভিকটিমরা আসলে কোনোদিন রিগ্রেট ফিল না করে এই কান্ট্রিতে বসবাস করার জন্য, কারণ এই কান্ট্রি তাকে বিভিন্ন প্রকার সুযোগ সুবিধার পাশাপাশি তার সিকিউরিটি এনশোর করা এবং তাকে জাস্টিস পাওয়ার অধিকারটা এনশোর করা দায়িত্ব তার একটা কান্ট্রির জন্য। ঠিক আছে, এটা হচ্ছে একটা ডিবেটের একটা প্রিমাইস সেট করা। তো আমরা যদি এখন প্রিমাইস সেটিং এর ওভারঅল জিনিসগুলো আবার একটু বলি, সেটা হচ্ছে একটা মোশনকে বুঝতে হবে আগে, একটা মোশন আসলে কোন পার্সপেক্টিভে হচ্ছে, এই পার্সপেক্টিভে একটা কান্ট্রির আসলে রোল কিরকম হতে পারে। সেকেন্ডলি হচ্ছে এই যে আমি যে কথাটা বলতেছি, আসলে এই কথাটা এই দেশের জন্য কতটা জাস্টিফাইড, কিংবা আসলে আমাকে স্টেক হোল্ডার গুলো বুঝতে হবে। এইভাবে আমাকে একটা ডিবেটের প্রিমাইস সেট করতে হবে, যে প্রিমাইস সেট করার কারণে ওভারঅল একটা কান্ট্রির কনটেক্সট ব্যাখ্যা করার কারণে আমার ডিবেটটা পরবর্তীতে ইজি হয়ে যায়। আসলে এই ডিবেট এই জিনিসগুলো না একদম আলাদা না, প্রিমাইস সেটিং কে তুমি বলতে পারো আর্গুমেন্টেশন সেট করার আগে একটা হচ্ছে বেসিক জিনিস, ওভারঅল একটা জিনিস। ঠিক আছে, এখন আসলে আমরা ডিসকাস করব একটা ডিবেটের জন্য কিভাবে আসলে ফ্রেমিং করতে হয়। ঠিক আছে, আচ্ছা ফ্রেমিং আগে ডিসকাস করব নাকি আসলে আর একটু মোরাল ডিলেমাতে যাই? আচ্ছা তোমার কি ট্রলি গেম নিয়ে পরিচিত? না ভাইয়া। আচ্ছা আজকে আমরা এটা নিয়ে একটু পরে ডিসকাস করি, ট্রলি গেম নিয়ে একটু আলোচনা করি, ট্রলি গেম একটা মজার জিনিস। ওকে, আচ্ছা আমরা হচ্ছে যে ফ্রেমিংটা ছিল, ফ্রেমিংটা নিয়ে 10 মিনিট পরে আলোচনা শুরু করব, তার আগে একটু ট্রলি গেম নিয়ে একটু মোরাল ডিলেমা নিয়ে একটু আমরা আলোচনা করি। ঠিক আছে, এটা একটা মজার জিনিস, সেটা হচ্ছে এখানে একটা ছবি দেখতে পারতেছো, স্ক্রিনে দেখতে পারতেছো? হ্যাঁ হ্যাঁ। ওকে, সো এখানে একটা ট্রেন আছে। ঠিক আছে, এখানে একটা ট্রেনের ড্রাইভার আছে, যে ট্রেনের ড্রাইভারটা দুটা রুট আছে, একটা হচ্ছে নর্মাল রুট, যে রুট দিয়ে সারা জীবন যে কোনো ট্রেন যে কোনো সময় চলাচল করে সারা জীবন, আর একটা রুট আছে যে রুট দিয়ে কোনোদিন কোনো প্রকার ট্রেন কোনোদিন চলাচল করেই নেই। ঠিক আছে, ওই রুটটা কোনোদিন ব্যবহার হয় না। সো যে রুটটা রেগুলার রুট, ওই রুটের মধ্যে 5 জন মানুষ শুয়ে আছে, ঘুমায় আছে, আর আরেকটা রুটের মধ্যে একজন মানুষ ঘুমায় আছে। সো এখন যে ট্রেন ড্রাইভারটা আছে, এখন এই ট্রেন ড্রাইভারটার কোন দিক দিয়ে আসলে যাওয়া উচিত? সেকেন্ড রুট দিয়ে আই গেস যাওয়া উচিত। ভাইয়া ফার্স্ট দিক দিয়ে যাওয়া উচিত, ওরা জেনে বুঝে কেন, ওরা তো জানেই ট্রেন ফার্স্ট রুট দিয়ে। আর
যে মানুষটা আচ্ছা নিশ্চিন্তে ঘুমাচ্ছিল তাকে জ্বালানোর কি দরকার? যে রুট দিয়ে আচ্ছা আমার সচরাচর যাওয়া হয় সেই রুটেই যাবে। আচ্ছা আমার কথা হচ্ছে সবাই আমাকে কোন রুট দিয়ে যাওয়া উচিত এবং রুট দিয়ে যাওয়ার রিজনিং কি এটা বলতে হবে। ভাইয়া প্রথমত আমাদের দেখতে ভাইয়া হবে আমার যে যেটা মনে হয়, হ্যাঁ মেহরাব বলো। ওকে ভাই, আমার যেটা মনে হয় যে রুটটা দিয়ে সবসময় যাই সেটা দেওয়া উচিত। হ্যাঁ, আমি রিজন যেটা বলবো যে এখানে যেহেতু 5 জন আছে, বাট যে রুটটা দিয়ে সে কোনোদিন যায় নাই, ওখানে একজন থাকলেও দেখা গেলো ওখানে এমন কিছু থাকতে পারে বা ওখানে রুটে এমন সমস্যা থাকতে পারে যার জন্য ট্রেনে সবার না জানার না একটা ঝুঁকি থাকতে পারে। আচ্ছা ঠিক আছে আমি আমি এই আরেকটু আমি রিজনটা একটু দেখাবো। আরেকটু আচ্ছা আমি আরেকটু এক্সপ্লেন করি তাহলে। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম যে সেকেন্ড রুটটা আছে, যে রুটটা কোনোদিন ইউজ হয় নাই, ওই রুট দিয়ে গেলে ট্রেনটা সেফলি পৌঁছায় যাবে, কোনো অসুবিধা হবে না। ভাই সেকেন্ড রুটে যাওয়া উচিত, কজ আমার মনে হয়, কারণ 5 জন যে শুয়ে আছে তারা হয়তো বা নিজের অজান্তে বা হয়তো বা ডিপ্রেশনে শুয়ে থাকতে পারে, এরকম কোনো কারণ হতে পারে। সো অন্য রুট দিয়ে যদি যায় তাহলে একটা জানের ক্ষতি হবে, কিন্তু এই সোজা রুটটা দিয়ে গেলে 5 জনের ক্ষতি হবে। সো আই থিঙ্ক সেকেন্ড রুটটাই বেশি বেনিফিট হবে। ভাইয়া আরেকটা হতে পারে যে সেকেন্ড ওখান দিয়ে যেতে যেতে আসলে সময়টা একটু বেশি পাবে, এবং ওই একজন মানুষকে আহ জাগ্রত করার জন্য হয়তো সেই সময়টুকু পাবে বেশি, এটা হতে পারে। না কেউ জাগ্রত হবে না, এটা হচ্ছে এই রুট দিয়ে গেলে 5 জন মারা যাবে, ওই রুট দিয়ে গেলে 1 জন মারা যাবে। আচ্ছা আচ্ছা, খুব ক্রিটিক্যাল লাগতেছে। আচ্ছা ভাইয়া, বিষয়টা এভাবে ভাবি যে যে রোড দিয়ে রেগুলারলি যায় ওইটা তো সবাই জানে যে হ্যাঁ এ রোড দিয়ে ট্রেন যাবে আর এখানে কেউ থাকলে সে মারা যাবে। এখন জেনে শুনে 5 জন ওইখানে থাকলো, হ্যাঁ একজন একটু আগে বললো যে ওরা 5 জন হয়তো জানে না বা ডিপ্রেসড, যে কারণে ওরা ওখানে শুয়ে আছে। এখন 5 জনের 5 জনই এক হলো কিনা, বা 5 জনের মধ্যে কি একজনেরও মাথায় দিত না যে ট্রেনটা আসবে এই ওয়ে দিয়ে যায়, এটা একটা। আর সেকেন্ড হতে একজন আছে কিন্তু সে তো জানে এই রুট দিয়ে কখনো ট্রেন যায় না, যাবেও না, আমার ঘুমানোর পৃথিবীতে জায়গা নেই, আমি এখানে ঘুমাচ্ছি। যাবেও না এটা তো একবারে বলেনি, কারণ এটা যদি মানে এটা ট্রেন রুট, সো এখান দিয়ে তো ট্রেনই যাবে, এটা তো আচ্ছা হতে পারে মাঝে কথা মাঝে হচ্ছে যে আনইউজুয়াল হতেই পারে। যে অল্টারনেটিভ রুটটা আছে, এই অল্টারনেটিভ রুটটা দিয়ে কোনোদিন কোনো ট্রেন যায় নাই, বাট স্টিল এটা একটা ট্রেন রুট, এই রুটটা বানানো হয়েছে ট্রেন যাওয়ার জন্য, এখানে তো শুয়ে থাকা ঠিক না। সেটাই, এটা তো মানে ওর বিবেকে কাজ করা উচিত। আচ্ছা সেটা হচ্ছে বেসিক্যালি ট্রলি ডিলেমার কোনো পার্মানেন্ট সলিউশন নাই, বাট আমরা যেটা করি সেটা হচ্ছে ট্রলি ডিলেমার জন্য আমরা দুইটা কেসের মধ্যে কিছু পার্টিকুলার মোরাল বা এথিক্যাল গ্রাউন্ড নিয়ে কথা বলি, যে এথিক্যাল গ্রাউন্ডটার উপর আমরা জাস্টিফিকেশন দেওয়ার ট্রাই করি। ঠিক আছে, একটা জিনিস কি, আমরা যখন একটা ট্রেন ড্রাইভার, এখানে কি আমরা ডিবেটটা বা হচ্ছে যে ডিলেমাটা দিয়েছি সেটা হচ্ছে একটা ট্রেন ড্রাইভারের লেন্স থেকে, যে ট্রেন ড্রাইভারটা আসলে কোন রুট দিয়ে যাওয়া উচিত সে ট্রেন ড্রাইভারটা এটা ডিসাইড করবে। প্রথমত একটা ট্রেন ড্রাইভারের একটা হচ্ছে প্রফেশনালিজম থাকা দরকার, যে প্রফেশনালিজমের জন্য তাকে বলে যে কোনো বাধাই আসুক না কেন সে তার প্রফেশনালিজমকে সবার আগে গুরুত্ব দিবে। ঠিক আছে, যে গুরুত্বটা কিরকম, সে একজন ট্রেন ড্রাইভার, সে হচ্ছে রাস্তায় কজন শুয়ে আছে এটা তো তার দেখার বিষয়, তার দেখার বিষয় হচ্ছে তার রেগুলার রুট কোনটা, সেই রেগুলার রুট দিয়ে যাওয়া উচিত, কারণ হচ্ছে প্রত্যেকটা যাত্রীর কাছে সে দায়বদ্ধ। ঠিক আছে, দায়বদ্ধ কিরকম, একটা জিনিস চিন্তা করো, যে মুহূর্তে তুমি একটা গাড়িতে ওঠো সেই মুহূর্তে তোমার সেফটিটা এনশিওর করা একটা গাড়ির ড্রাইভারের দায়িত্ব হয়ে যাবে। কারণটা কি, তুমি গাড়ির ড্রাইভারের কাছে তোমার সেলফ অটোনমি কিংবা তোমার দায়িত্ব দিয়ে তুমি গাড়িতে ওঠো যে একটা গাড়ির ড্রাইভার তোমাকে সেফলি তোমার ডেস্টিনেশন পৌঁছায় দিবে। ঠিক আছে, যখন তুমি এরকম একটা দায়িত্ব দিয়ে একটা গাড়িতে ওঠো সেই মুহূর্তে একটা ট্রেন ড্রাইভারের প্রফেশনালিজমের জায়গা থেকে এটা তার দায়িত্ব হয়ে দাঁড়ায়, সে যেই রকম বাধাই আসুক না কেন সে তার রেগুলার রুটটা মেনটেন করবে। ঠিক আছে, এক। সেকেন্ডলি, আমরা যদি অল্টারনেটিভ যে রুটটা আছে, অল্টারনেটিভ রুটটা দিয়ে ট্রেনটা যদি সেফলি পৌঁছায়ও যায়, সেটা একটা যাত্রীদের মধ্যে একটা ক্যাওস ক্রিয়েট করতে পারে, যে জায়গাটার কারণে এই প্রফেশনালিজমের ড্রাইভারটা আসলে এই কাজটা করা উচিত। সেকেন্ডলি, যে লোকটা আসলে অল্টারনেটিভ রুটটাতে শুয়ে আছে এই লোকটাও একটা অপরাধ করতেছে, কিন্তু তার অপরাধের মাত্রাটা আমরা যদি চিন্তা করি এই 5টা মানুষের থেকে কম। ঠিক আছে, ধরলাম অপরাধের মাত্রা আছে, কারণটা কি ট্রেন রুট আসলে কারোর শুয়ে থাকা উচিত না। ঠিক আছে, ইভেন if যদি আমরা এটাও চিন্তা করি কাউকে শুয়ে থাকা উচিত না, তা সত্ত্বেও এই 5টা লোক কিন্তু জানে এটা রেগুলার রুট এবং এই রুট দিয়ে রেগুলার ট্রেন যাতায়াত করে। সো এই লোকগুলার থেকে ওই একটা ব্যক্তি যে আছে তার আসলে অপরাধের মাত্রাটা এখানে কম, কিন্তু অপরাধের মাত্রা যদি আমরা কম চিন্তা করি সেও আসলে অপরাধী। এক। সেকেন্ডলি কি, আমরা যদি বা অপরাধ দিয়ে প্রত্যেকটা জিনিসকে ডেসক্রাইব করি
তাও আসলে এই জায়গা থেকে একটা প্রত্যেকটা মানুষের একটা মোরাল গ্রাউন্ড থাকে। মোরাল গ্রাউন্ডটা কিরকম, যে আসলে আমরা প্রত্যেকটা মানুষের হিউম্যান লাইফটা আসলে গুরুত্ব দিতে জানি, ঠিক আছে? এই লোকগুলা যে রিজনেই শুয়ে থাকুক না কেন, যে মুহূর্তে আসলে ট্রেন ড্রাইভারটার কাছে একটা অল্টারনেটিভ হয়েছিল, যে লোকটা আসলে জীবনটাকে বাঁচাতে পারতো, পাঁচটা মানুষের জীবন, সেই মুহূর্তে যখন সে এই কাজটা করতেছে না, একই সাথে এই জিনিসটা তার মধ্যে একটা দ্বিধা তৈরি করে, কিংবা একটা তার মধ্যে একটা সেলফ রিগ্রেট তৈরি করে, যে আসলে আমি আসলে পাঁচটা মানুষকে বাঁচাইতে পারতাম, বাট পাঁচটা মানুষকে বাঁচাচ্ছি। ইভেন ইফ যদি এই লোকগুলো অপরাধও করে থাকে, আমরা যদি কাউন্ট করি পাঁচটা মানুষের সোসাইটিতে ভ্যালু আসলে একটা মানুষের সোসাইটিতে ভ্যালু থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে? বা এই পাঁচটা মানুষের আসলে ফ্যামিলি আছে, এই পাঁচটা মানুষের ফ্যামিলির জন্য এই পাঁচটা মানুষের ইম্পর্টেন্স আছে, ঠিক আছে? তো এই জায়গা থেকে চিন্তা করলেও আসলে এই লোকগুলাকে বাঁচানো একটা ট্রেন ড্রাইভারের দায়িত্বের মধ্যে পড়ে, যে জায়গায় তাকে প্রফেশনালিজমকে আসলে স্যাক্রিফাইস করতে হতে পারে, ঠিক আছে? বাট আসলে ট্রলি ডিলেমার কোনো পারফেক্ট সলিউশন নেই, কারণ হচ্ছে এখানে দুইজনই অপরাধী। একজনকে যদি আমি অপরাধের মাত্রা দিয়ে মানে ডিসক্রাইব করি, অন্য জায়গায় আমি হচ্ছে মানুষের লাইফের ইম্পর্টেন্স দিয়ে আর একটা জিনিসকে ডিফেন্ড করতে পারি, ঠিক আছে? আচ্ছা, আমরা সেকেন্ড আর একটা জিনিস বলি। সেকেন্ড আর এই ছবিটা দেখতে পারতেছো সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, যদি সেকেন্ড আমরা এই জিনিসটা দেখি, তাহলে সেকেন্ড এই জিনিসটা দেখো। সেকেন্ড এই জিনিসটা কেন প্রথম কেসটা থেকে আলাদা? এই কেস এখানে কি, আচ্ছা আমি এই ছবিটা একটু ডিসক্রাইব। এই ছবিটা এরকম যে একটা মানুষ আছে, যে মানুষটা একটা ব্রিজের উপর বা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, ধরলাম একটা মানে ওভারব্রিজের উপর দাঁড়ায় আছে, ফুট ওভার ব্রিজের উপর দাঁড়ায় আছে, নিচে দিয়ে একটা ট্রেন যাচ্ছে, ঠিক আছে? নিচে দিয়ে একটা ট্রেন যাচ্ছে এবং রুটের মধ্যে পাঁচজন মানুষ শুয়ে আছে। এখন যদি ট্রেনটা সরাসরি সামনে দিয়ে চলে যায়, ইন দ্যাট কেস পাঁচজন মানুষ মারা যাবে। তো তুমি হচ্ছে ফুট ওভার ব্রিজের উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছো, এবং তুমি একটা কাজ করতে পারো, তোমার সামনে একটা, তোমার সাথে একটা তোমার মোটা একটা বন্ধু আছে, ঠিক আছে? ধরলাম সে বিশাল বড় সড়ো সাইজের একটা মোটা বন্ধু আছে। তুমি যদি তোমার ফ্রেন্ডটাকে উপর থেকে ফেলে দাও, তাহলে ট্রেনটা বন্ধ হয়ে যাবে, বাট ফর দিস রিজন তোমার মোটা বন্ধুটা মারা যাবে। এক। সেকেন্ড জিনিসটা কি, তুমি যদি নিজেও লাভ দাও, আসলে ট্রেনটাকে সেভ করতে পারবে না, তোমাকে শহর ট্রেনটাই পাঁচটা মানুষকে মেরে ফেলবে, ঠিক আছে? সো এই কেসটা কেন আগের কেসটা থেকে ডিফারেন্ট, আমাকে একটু বল। কিন্তু ভাইয়া একটা ট্রেন একটা মোটা মানুষ। জি ভাইয়া, কারণ এখানে একটা জীবন দিতে হচ্ছে ভাইয়া, কিন্তু আমরা যে আগের কেসটা হ্যাঁ, ওখানে ছিল চালক আর এখানে হইলো যে প্রফেশনালিজম আর আবেগ। আচ্ছা, দুইটা ক্ষেত্রে। আমার কথা হচ্ছে হ্যাঁ, সেটা হচ্ছে আমাকে বলো যে আগের কেসটা থেকে কেন ডিফারেন্ট? আগের কেসটা থেকে হ্যাঁ ধরলাম প্রফেশনালিজম, কিন্তু আগের কেসটাই হচ্ছে ড্রাইভারের উপর সব ডিপেন্ড করে, আর এখানে হচ্ছে যে দুইটা ফ্রেন্ড ওদের উপর আর কি মানে কম একটু বেশি ডিপেন্ড করে আর কি। আচ্ছা মানে ওদের আচ্ছা, ধরলাম importance দুটা এখানে জিনিস একটু বেশি। ডিপেন্ড করে। আচ্ছা, সো বেসিক্যালি এইখানে থেকে আগের কোনো ডিফারেন্ট, কারণ কি আগের কেসটাতে তুমি নিজ ইচ্ছায় বা হচ্ছে তোমার কাছে কোনো অল্টারনেটিভ ওয়ে ছিল না, যে অল্টারনেটিভ ওয়েটার কারণে তুমি যে কোনো একটা রুট দিয়ে দাঁড়িয়ে থাকলে যে কোনো একজন মানুষ মারা যাচ্ছিল, ঠিক আছে? এবং উভয় কেসের মধ্যে যে পাঁচজন মানুষ শুয়েছিল বা একজন মানুষ শুয়েছিল, সবারই দোষ ছিল। ওই একজন মানুষের রোডটা দিয়ে গেলেও ওই মানুষটা মারা যেত, কারণ ওই মানুষটা রোডে শুয়েছিল, বা হচ্ছে এই পাঁচজনের রুটটা দিয়ে গেলে পাঁচজন মানুষ মারা যেত, কারণ এই পাঁচজনের রোডে শুয়েছিল। বাট এখানে চিন্তা করো যে তুমি যখন তোমার ফ্রেন্ডটাকে উপর থেকে মানে ফেলে দিচ্ছ, সেই মুভমেন্টে তোমাকে পাঁচজনের লাইফ বাঁচানোর জন্য একটা ক্রাইম করতে হচ্ছে, কিংবা তোমার একটা ফ্রেন্ডকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। আসলে এই স্যাক্রিফাইস করাটা কতটুকু আছে? লাস্ট কি বলেন, লাস্ট বাক্যটা? লাস্ট বাক্যটা ছিল যে তোমাকে এখানে পাঁচজনের লাইফ মানে পাঁচজনের লাইফ বাঁচানোর জন্য তোমার একটা ফ্রেন্ডের লাইফ স্যাক্রিফাইস করতে হচ্ছে। না ভাইয়া, ফার্স্ট অফ অল হচ্ছে যে পাঁচজন যারা এখানে শুয়ে আছে তারা তো জানে যে এখান দিয়ে ট্রেন যায়, এবং সেই জায়গাতে তারা তো স্বেচ্ছায় এখানে দাঁড়িয়ে আছে। আর যাকে আমরা ধাক্কা, মানে যে ফ্রেন্ড একটা ফ্রেন্ডকে ধাক্কা দিবে, অর্থাৎ তাকে বাধ্য করা হবে, এরকমই তো, তাই না ব্যাপারটা? আগের এখানে তার কোনো দোষও নাই। আচ্ছা, আগের ওখানে কেসটা কারো না কারো দোষ ছিল, হ্যাঁ, এখানে কারো দোষ নাই। এখানে একটা জিনিস দেখো, আগের কেসটাতে ট্রেন ড্রাইভার কিন্তু সম্পূর্ণ সেফ, ঠিক আছে? ট্রেন ড্রাইভার যদি সোজা রুট দিয়ে যায়, ঠিক আছে, সোজা রুট দিয়ে গেলে সে হচ্ছে পাঁচটা মানুষকে মারতেছে, বাট এটা তার দোষ ছিল না, কারণ সে ট্রেন চালায় এবং তাকে এই রুট দিয়ে যাইতে হবে, সে এখানে অপরাধী না। এখন যদি ট্রেন ড্রাইভারটা অল্টারনেটিভ রুট দিয়ে যায়, তাহলে তার কাছে একটা ইনাফ এক্সকিউজ আছে যে আমি পাঁচটা মানুষের লাইফ সেভ করার জন্য
হচ্ছে অল্টারনেটিভ রুটটা দিয়ে গেছিলাম, এবং এটা ওটা ট্রেন রুট, এবং ট্রেন রুটে শুয়ে থাকা অপরাধ, সুতরাং আমি ও মারা গেছে সেটা ওর দোষ, আমার কোনো দোষ নেই। উভয় কেসে কিন্তু এখানে ট্রেন ড্রাইভারের কোনো প্রকার দোষ নেই, ঠিক আছে। কিন্তু যখন আমি সেকেন্ড কেসটাতে আসতেছি, তখন কিন্তু আমাকে 5টা মানুষকে বাঁচানোর জন্য একটা ক্রাইম করতে হচ্ছে। এখন সোসাইটিতে কোনো জিনিসকে সেভ করার জন্য একটা ক্রাইম করা কতটুকু জাস্ট? একদমই না, কারণ এখানে হচ্ছে আমি পাঁচজনকে save করছি। আর ট্রেনের ভিতরে হুট করে ট্রেনটা থেমে গেলে ট্রেনের ভিতরে যে মানুষগুলো আছে সেই মানুষগুলোর উপর আমার ইনজাস্টিস করা হচ্ছে। তো সেই জায়গা থেকে আমি আমার বন্ধুর জন্য আমি অন্য কোন মানুষের প্রতি তো আর আমি ইনজাস্টিস করতে পারি না। না, ট্রেনটা থেমে যাচ্ছে, বাট হচ্ছে আমার বিনিময়ে 5জন মানুষের লাইফ সেভ হচ্ছে। তাহলে ট্রেন থামতেই পারে, কারণ একটু ডিলের জন্য 5টা মানুষের জীবন চলে যাবে। সেটাই, কারণ টাইমের ইম্পর্টেন্ট না, লাইফ বেশি ইম্পর্টেন্ট না, 5টা মানুষের জীবন আর হয়তো আধা ঘন্টা ব্যাক সময়। কিন্তু এখানে কি অপরাধ করাটা উচিত যে আমি হচ্ছে 5টা মানুষের লাইফ সেভ করার জন্য আমার একটা ফ্রেন্ডকে মানে মেরে দিচ্ছি, যে ফ্রেন্ডটা আসলে কোনো প্রকার দোষ ছিল না? আগে যেভাবে বলেছেন মানে মোরালিটি অনুযায়ী দিক থেকে 5টা মানুষের ফ্যামিলি রয়েছে, এখন একজনের চেয়ে তো 5 জনের জীবনের মূল্যটা অনেক বেশি। আচ্ছা, এখন আমি এই জায়গাটার মধ্যে আমরা সেকেন্ড ডিলেমাটা একটু সলভ করার ট্রাই করি। সেটা হচ্ছে সেকেন্ড ডিলেমাটাতে হচ্ছে আমি এখানে নিচে, সেটা হচ্ছে আমি এখানে 2টা কাজ করতে পারি। একটা হচ্ছে আমি তাকায় তাকায় দেখতে পারি, তাকায় তাকায় দেখলে এখানে হচ্ছে কিন্তু আমি নিজের লেন্স, এখানে কিন্তু অন্য কারো কথা চিন্তা করতেছি না, আমি নিজের জায়গা থেকে কি করা উচিত সেটা আমি একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে তুমি যদি আসলে এখানে দাঁড়ায় থাকো তোমার বন্ধুকে সহ, কিছুই না করো, তাহলে ট্রেনটা ওই জায়গা দিয়ে সোজা রুটে যাচ্ছে, 5টা মানুষকে মেরে দিল, ঠিক আছে। 5টা মানুষকে মেরে দিল, তার রিজনটা কি? 5টা মানুষ রেল লাইনে শুয়ে ছিল, দোষ ওদের, ওরা রেল লাইনে শুয়ে ছিল, ওদের মেরে দিছে, ভালো কথা, ঠিক আছে। এখানে কিন্তু তুমি অপরাধী না। সেটা হচ্ছে এখানে তুমি কোনো প্রকার অপরাধ করছো না, কিন্তু তোমার এখানে একটা সেলফ রিগ্রেট কাজ করবে যে তুমি আসলে অপরাধ না করলেও আসলে কিছু মানুষের জীবন বাঁচাইতে পারতা, যে জীবনটা তুমি বাঁচাতে মানে এখন পর্যন্ত তুমি বাঁচানো নাই, কিন্তু তুমি চাইলে জীবনটা বাঁচাইতে পারতা, বা তোমার এখানে একটা সেলফ রিগ্রেট কাজ করবে। সেকেন্ড আরেকটা কেস কি? সেকেন্ড আরেকটা কেসে তুমি একটা মানুষকে উপর থেকে নিচে ফেলে দিচ্ছ, এটা প্রথমত একটা অন্যায়, এবং এই অন্যায়টা করার কারণে প্রথমত তুমি একজন অপরাধী হয়ে যাচ্ছ। কারণটা কি? তোমার প্রথম কেসে কোনো অপরাধ ছিল না, তুমি অন্য মানুষগুলোকে মরতে দিলেও তুমি অপরাধী না, কারণ এখানে তোমার কোনো দোষ নাই। বাট সেকেন্ড কেসে অন্য মানুষের লাইফ সেভ করার জন্য তুমি অপরাধ করতেছো, ঠিক আছে। অপরাধ করতেছো কিরকম? যে তুমি তোমার ফ্রেন্ডটাকে উপর থেকে ফেলে দিচ্ছ। এখানে 2টা জিনিস, সেটা হচ্ছে তুমি 5টা মানুষের লাইফ সেভ করতেছো, এখানে তুমি একটা স্যাটিসফ্যাকশন পাচ্ছ, বাট এট দ্য সেম টাইম তুমি আরেকটা মানুষের জীবন নষ্ট করতেছো, যার কারণে তুমি নিজে একটা অপরাধী। এখানে তোমার 2টা জিনিস কাজ করছে, একটা হচ্ছে সেলফ রিগ্রেট, ফ্রেন্ডকে মেরে ফেলা, আর একটা জিনিস হচ্ছে তুমি এই সোসাইটির কাছে খারাপ হয়ে যাবা, কারণ তুমি একজন অপরাধী, কারণ অন্য কোনো মানুষের লাইফকে মেরে ফেলার কোনো অধিকার তোমাকে নাই, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড ট্রলি ডিলেমা, ঠিক আছে। তো সেকেন্ড ট্রলি ডিলেমাটা এরকম অনেকটা হচ্ছে ব্যাটম্যান টাইপের মোশনের। সেটা হচ্ছে যে তুমি চাইলেও আসলে তোমার সোসাইটিতে অনেক প্রকার অন্যায় ঘটে, বা অনেকের লাইফ তুমি সেভ করতে পারো, বা তোমাকে আসলে সেইভাবে নিজে থেকে ব্যাটম্যান সাজার কোনো দরকার নেই, বা সোসাইটির কোনো অটোনমিকে বা সোসাইটির কোনো জাস্টিস সিস্টেমকে নিজের হাতে তুলে নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড ট্রলি ডিলেমা। আমরা এই 2টা ট্রলি ডিলেমা নিয়ে একটু ডিসকাস করলাম, তার রিজন হচ্ছে কিভাবে আসলে আমাদের থিঙ্কিং বা ইথিক্যাল গ্রাউন্ডকে স্ট্রং করা যায় সেগুলোর জন্য, ঠিক আছে। তোমরা নেটে বা ইউটিউবে সার্চ দিলে মাইকেল স্যান্ডেলের ট্রলি ডিলেমা নিয়ে অনেক প্রকার ভিডিও পাবা, দেখতে পারো, ঠিক আছে। সো আমরা আগের জায়গাটা একটু ব্যাক করি। আচ্ছা, ট্রলি ডিলেমা গুলো সবার ভালো লাগছে? জি ভাইয়া। জি ভাইয়া। অসাধারণ ছিল ভাই। আচ্ছা, ঠিক আছে। ট্রেন থামাবে এটা একটু আচ্ছা মেক সেন্স করে নাই। আচ্ছা, হ্যাঁ, আমাদের এখানে মোটা মোটামুটি মানুষেরই স্যাক্রিফাইস করতে হয় সবসময়। না না, আচ্ছা মানে হচ্ছে বেসিক কথাটা হচ্ছে এখানে একটা মানুষকে স্যাক্রিফাইস করতে হবে, ঠিক আছে। এখানে মোটা মানুষ একটু মানে জাস্টিফাই এই জন্য, ঠিক আছে, ধরলাম মোটা মানুষ। আচ্ছা তাহলে আমি কেন না লাভ দিই? মানে আমার বন্ধু যদি মোটা হয় বা আমি যদি চিকন হয়ে উঠছে, তাহলে আমি লাভ দিই। সেটাই হ্যাঁ, ভাই, এটা তো আমি এই কেন জন্য আমার ফ্রেন্ডকে ফালাবো? মানে নিজের জীবন না দিয়ে আমি হ্যাঁ। কেন আমার ফ্রেন্ডের জীবনকে ইয়ে করব? আচ্ছা, আমি এই জন্য তাহলে তো একটু সমাজে আমি এই জন্য একটু এক্সপ্লেন করতেছিলাম যে আসলে আমি নিজে লাভ দিলে ট্রেনটা থামবে না, কারণ আমি সাইজ ছোট, এই কারণে আমার মোটা ফ্রেন্ডটাকে ফেলে দিই। ভাইয়া, যদি এরকম ভাবে এটাকে সাজানো হয় যে আসলে মোটা মানুষটা আমি, আমার ফ্রেন্ডটা চিকন ছোটই আছে, তো আমার লাভ দেওয়া না দেওয়ার একটা প্রসঙ্গ থাকে সেক্ষেত্রে। আচ্ছা, ঠিক আছে। ইন দ্যাট কেস এটা কোনো ট্রলি ডিলেমা হবে না। তার রিজনটা হচ্ছে আমি সেলফ স্যাক্রিফাইস করতেছি, এটার জন্য আমি সোসাইটির কাছে দায়বদ্ধ।
ঠিক আছে, এই জন্য আসলে মোটা মানুষের কেসটা না। ভয়েস কি ইকো করছে? হ্যালো ভাইয়া। না ভাইয়া। ওকে, হ্যালো ভাইয়া। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, বলো। জি ভাইয়া, আমি এখানে যে আপনি হচ্ছে, জি ভাই, আপনি হচ্ছে প্রবলেম নাম্বার যে 2 টা দেখেছেন, এখানে হচ্ছে আপনাকে একজন বিচারক আমি তৈরি করলাম, এবং আপনি হচ্ছে বিচার কাজে এটা আর কি সমাধান করবেন যে যে বন্ধুটা ছিল তার যে ফ্যাট বন্ধুটা ছিল তাকে ফালা দেওয়ার পরে ওরা 5 জন আর কি জীবনে বেঁচে যায়। তাহলে আপনি হ্যাঁ, এটা সলিউশন কি দিবেন এবং আপনি এই বিচার কার্যটা করবেন কিভাবে? আপনি কি তাকে ফাঁসির রাজ্যে ঝুলাবেন, আচ্ছা নাকি কথা, হচ্ছে না না, তাকে আপনি একবারে সশরীরে আচ্ছা, মুক্তি করে দিবেন? ট্রলি ডিলেমার জন্য কোনো পার্মানেন্ট সলিউশন নেই, ঠিক আছে। আমার যদি যে মোমেন্টে আমি ট্রলি ডিলেমার কথা বলবো, সেই মোমেন্টে আমার আবার ওই যে আবার হচ্ছে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে ব্যাক করতে হবে। ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের দুটা জিনিস কি, আমি যদি এখন আমার ওই ফ্রেন্ডের ফ্যামিলি যদি ক্লেম করে যে ও আমার ছেলেকে মেরে ফেলছে, ইন দ্যাট কেস আমার শাস্তি হবে। 2 নম্বর কি, আমার বিচারক একটা জিনিস কনসিডারেশন আনতে পারে, সেটা হচ্ছে এই লোকটা কিছু মানুষকে বাঁচানোর জন্য আসলে স্যাক্রিফাইস করেছে তার ফ্রেন্ডকে। ইন দ্যাট কেস এই লোকটা শাস্তি যে পরিমাণ হওয়ার কথা ছিল তার থেকে কিছুটা কমিয়ে আনতে পারে, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে একটা দুটা জিনিসের মধ্যে সমতা বজায় রাখার মতো। সেটা কি রকম, সেটা হচ্ছে একটা, আচ্ছা ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের সাথে আসো এই জিনিসটাকে একটু এঙ্গেজ করি। তোমার সোসাইটিতে যেই মুভমেন্টে কিনা তুমি মৃত্যুদণ্ড অনেক বাড়ায় দাও, সেই মুভমেন্টে তোমার সোসাইটিতে আসলে বিভিন্ন প্রকার কেস, রেপ কেস হোক কিংবা মার্ডার কেস হোক, এরকম কেসগুলো আসলে কম রিপোর্ট হয়। সেই মুভমেন্টে আসলে মানুষ আইন আদালত পর্যন্ত যেতেই চায় না। কারণ হচ্ছে কি, সেই মুভমেন্টে আসলে সোসাইটির যে প্রভাবশালী মানুষগুলো আছে এরা অনেক বেশি পরিমাণ প্রভাব খাটায়, এই জিনিসগুলোকে সরাসরি ট্যাকেল করার চেষ্টা করে। সেকেন্ড জিনিসটা কি, তুমি যে মুভমেন্টে আসলে তোমার সোসাইটিতে একদম মৃত্যুদণ্ডের মতো জিনিসগুলোকে একদম ফ্লেক্সিবল করে দাও, সেই মুভমেন্টে আবার হচ্ছে এইরকম শাস্তির কোনো দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে অপরাধের আসলে সোসাইটিতে ক্রাইম অনেক বেড়ে যায়। যার কারণে আমাদের সোসাইটিতে বিভিন্ন ভালো ভালো দেশের গভর্নমেন্ট যেটা করে সেটা হচ্ছে ওরা অপরাধ কমানোর জন্য একই সাথে বিভিন্ন প্রকার জিনিসের শাস্তি প্রদান করে, এবং একই সাথে ওরা রিহ্যাবিলিটেশন প্রসেস বা পুনর্বাসন প্রসেসও কন্টিনিউ করে। যার কারণে সোসাইটিতে একই সাথে যাতে অপরাধ না বাড়ে এবং যে মানুষগুলো অপরাধ করেছে এরাও যাতে একই সাথে একটা সুস্থ মস্তিষ্ক নিয়ে কিংবা আসলে পরিশুদ্ধ হয়ে বের হয়ে আসতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে একটা দেশের মধ্যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমকে একটা ইকুয়ালিটি বা একটা ব্যালেন্স অবস্থায় রাখার জন্য এই কাজটা করা হয়। ওকে, সো আমরা আবার একটু ফ্রেমিং এর দিকে যাব। ফ্রেমিং, জি ভাইয়া, তাহলে আপনার অ্যান্সারটা তাহলে কি, আপনি কি হচ্ছে আপনি কি তাকে মুক্তি করে দিতেন নাকি তাকে সাজাপ্রাপ্ত করতেন? এটাই বললাম যে হচ্ছে প্রথমত আমি তাকে মুক্ত করে দিব না, বরং হচ্ছে তার আমি হচ্ছে, কারণ হচ্ছে তার মুক্ত করে যদি যে মোমেন্টে আমি দেবো সেই মোমেন্টে তার ওই ভিকটিমের ফ্যামিলিটার সাথে ইনজাস্টিস করা হলো। বরং হচ্ছে আমি তার সাজা যে পরিমাণ হওয়ার কথা ছিল তার থেকে কিছুটা কমাই দিতে পারি, যার কারণে তার স্যাক্রিফাইস থেকে মূল্যায়ন করছি। একই সাথে যে ভিকটিমের ফ্যামিলি ছিল, ভিকটিমের ফ্যামিলিটাকে আমি কিছু পরিমাণ জাস্টিস দিচ্ছি। ওকে, ওকে তো ভাইয়া। আমরা হচ্ছে নেক্সট জিনিসটাতে যাচ্ছি, সেটা হচ্ছে এখানে কিভাবে একটা আরেকটু ডিবেটের অ্যাড করি ফ্রেমিং, আমি। ঠিক হ্যালো আছে। ভাইয়া। হ্যাঁ বলো। হুম, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। জি জি ভাইয়া, এখানে আরেকটু অ্যাড করে হ্যাঁ, আমাদের যে ভিকটিম ছিল, ভিকটিমের ফ্যামিলি কিছু তাদের এই বিষয়ে কোন হস্তক্ষেপ করেনি, তাহলে শুধুমাত্র এটা প্রশাসন কি হিসেবে দেখবে এবং আপনি একজন বিচারক হিসেবে এটা রায় কি দিবেন তখন? না কথা বুঝতে পারিনি, তোমার লাস্ট লাইনটা হচ্ছে মেবি হচ্ছে কেটে গেছে, তো আবার বলো। জি ভাইয়া, আমি বলতেছি আমাদের যে ভিকটিম ছিল, ভিকটিমের পরিবার থেকে কোনো প্রকার কেস করা হয়নি এবং তারা হচ্ছে কোনো প্রকার চাপ ক্রিয়েট করেনি। এখন শুধুমাত্র যে কেসটা এখন দাঁড়াইছে সেটা হচ্ছে এটা একমাত্র জাজের উপর, যে জাজ তাকে হচ্ছে মুক্তি দিবে নাকি তাকে উম, তাকে তাকে কারাবন্দি করবে। এখন আচ্ছা আপনি ঠিক আছে, একজন জাজ হিসেবে কি করতে ও পারেন? আচ্ছা ঠিক আছে, তার আগে আমার একটু কথা, আচ্ছা তোমরা হারকিউলিসের আইডিয়াকে কে কে সমর্থন করো একটু বলো। আমাদের কিছুদিন আগে হচ্ছে এক হারকিউলিসের উত্থান ঘটছিল, যে হারকিউলিস এসে হচ্ছে যে রেপ করছে তাকে মেরে দেয়, এই আইডিয়াটাকে কে কে সমর্থন করো? ভাইয়া আমি। আর কেউ? আচ্ছা আপনার নামটা একটু বলবো। আয়শা। আচ্ছা ঠিক আছে, আর কেউ? আর কে কে হচ্ছে এই হারকিউলিসের আইডিয়াকে সমর্থন করো?
আর কেউ কি আছো? ভাইয়া আমি পেপারে এটা দেখেছিলাম কিন্তু ডিটেলস আমি এটা পড়তে পারিনি, একটু যদি বলতেন আবার। আচ্ছা ঠিক আছে, পেপার আসছে। তোমার পেপারও পড়তে হবে না। সোজা কথা হচ্ছে সোসাইটিতে যদি কেউ রেপ করে এর জন্য এক হারকিউলিসের উত্থান ঘটে, যে হারকিউলিসকে আসলে কেউ চেনে না। এই হারকিউলিস এসে যে রেপ করে তাদেরকে হচ্ছে মেরে ফেলে এবং সাথে একটা ট্যাগ লাগায় যায় যে আমি একজন হচ্ছে ধর্ষক ছিল। ভাইয়া আমি করি সমর্থন। বাহ, অবশ্যই সমর্থন করে তাহলে। জি ভাই আমি সমর্থন করি ভাই। হ্যাঁ করি। ওকে, জি ভাই তোমরা হচ্ছে জি ভাই সমর্থন করি। আচ্ছা তোমরা অনেকেই সমর্থন করো। আচ্ছা আবার সমর্থন নাও করি। প্রবলেমটা কোথায়? হ্যাঁ ঠিক আছে, এই যে আমরা একটু আগে যে জিনিসটা নিয়ে কথা বললাম সেম জিনিসটা এই জায়গাতেও আসে, যে আসলে কেন একটা হারকিউলিসকে এই সোসাইটিতে সমর্থন করা উচিত বা উচিত না। প্রথমত একটা জিনিস চিন্তা করো, বাংলাদেশের আইনি প্রসেস অনেক লেন্থি, ঠিক আছে? বাংলাদেশের আইনি প্রসেস অনেক লেন্থি। এই জায়গার মধ্যে প্রথমত হচ্ছে কোনো রেপ কেস ফাইল হয় না, সেকেন্ডত দ্বিতীয়ত হচ্ছে রেপ কেস ফাইল হলেও এই জিনিসটার প্রসেস এত লেন্থি যে অনেক টাইম লেগে যায়, কিংবা আসলে কোনো প্রকার আন্দোলন এর টাইম ছাড়া কোনো প্রকার নিউজ কভারেজও হয় না, কিংবা আসলে এই জিনিসগুলোর কারণে আসলে প্রত্যেকটা ভিকটিম সোসাইটিতে হিউজ পরিমাণ আসলে হিউমিলিয়েশনের শিকার হয়। একই সাথে যে মেয়েটা আসলে ভিকটিম, সেই মেয়েটাকে আসলে ভিকটিম ব্লেমিং সরাসরি সোসাইটি সারা জীবনের জন্য করে থাকে, ঠিক আছে? এই জিনিসগুলোর দিকে যদি আমরা চিন্তা করি, তা সত্ত্বেও কেন আসলে আমাদের সোসাইটিতে একটা হারকিউলিসকে সমর্থনযোগ্য আমি মনে করি না। রিজনটা কি? রিজনটা হচ্ছে এই হারকিউলিস, ধরলাম হারকিউলিসের প্রথমত আইডিয়াটা একটু কন্ট্রোভার্সিয়াল, কারণ হচ্ছে এটা র্যাবের কোনো একটা গোপন টিম এই কাজটা করতেছে, এটা নিয়ে অনেক প্রকার কন্ট্রোভার্সি আছে। আচ্ছা স্টিল যদি আমরা ধরেও নেই হারকিউলিস একটা একদম পারফেক্ট ফিগার, যে আসলে কোনো প্রকার যে হচ্ছে রেপ করেছে বা যে অপরাধ করেছে শুধুমাত্র তারই শাস্তি করে, মানে শাস্তির ব্যবস্থা করে, তা সত্ত্বেও কেন এই জিনিসটা জাস্টিফাইড না? প্রথমত একটা জিনিস চিন্তা করো, যে মোমেন্টে আসলে এরকম হারকিউলিসের উত্থান ঘটে তোমার সোসাইটিতে, সেই মুহূর্তে আসলে সোসাইটিতে আইনের প্রতি আস্থা কমে যায়। তখন মানুষ বিশ্বাস করা শুরু করে আসলে এইরকম আইনের থেকে রাতারাতি একটা মানুষ এসে এই সমাজের জন্য একটা হচ্ছে মানবতার প্রতীক হয়ে দাঁড়াবে, কিংবা এই সমাজের জন্য একটা এরকম একটা হচ্ছে একটা মাইথিক্যাল ক্যারেক্টার দরকার রয়েছে। এইরকম ক্যারেক্টারটা আসলে সোসাইটির জন্য অনেক ইম্পর্টেন্ট। যে মুহূর্তে এই ক্যারেক্টার গুলোর উত্থান ঘটে সেই মুহূর্তে তোমার আইনি ব্যবস্থার প্রতি একটা রাষ্ট্রের নাগরিকদের যে হচ্ছে দৃষ্টিভঙ্গি ছিল সেটা আগের থেকে শিথিল হয়ে যায়, তারা আইনের প্রতি কম আস্থা রাখা শুরু করে। এক সেকেন্ড জিনিস কি হতে পারে, যে একটা দেশে যখন এরকম কাজগুলো হয় বা একটা হচ্ছে হারকিউলিসের উত্থান হয়, সেই মুমেন্টে তোমার দেশে আসলে মানুষ আসলে যেহেতু আইনের প্রতি আস্থা কমেছে, যার কারণে অনেক মানুষ রয়েছে যারা আসলে এই কারণে আসলে নিজেদের হারকিউলিস প্রমাণ করে নিজের পার্সোনাল ভেন্ডেটটা বা পার্সোনাল প্রতিহিংসার কারণে অন্য মানুষকে মেরে আসলে নিজে হারকিউলিস ট্যাগটা ইউজ করতে পারে। একটা জিনিস চিন্তা করছো, যে মুমেন্টে একটা মানুষকে মেরে তাকে ধর্ষক হিসেবে সাজায় দেওয়া হবে এবং লেখা হবে আমি হারকিউলিস, সেই মুমেন্টে একটা মানুষ, যে মানুষটাকে মারা হলো, যদি বা সে অপরাধ করে নাই, এই সেম হারকিউলিসের সুবিধা নিয়ে অন্য কোনো মানুষ যদি সেম ক্রাইমটা কমিট করে, সেই মুমেন্টে আসলে তুমি এই অপরাধীকে খুঁজে পাবা। এবং এই জন্য আমরা বিশ্বাস করি প্রত্যেকটা দেশে আইনি ব্যবস্থা কেন কঠোর হওয়া উচিত, ঠিক আছে? কারণ আইনি ব্যবস্থা যতদিন পর্যন্ত কঠোর না হবে ততদিন পর্যন্ত তোমার যদি এরকম হারকিউলিস আসে, এই হারকিউলিসের সুযোগ সুবিধা নেওয়ার মতো সোসাইটিতে তোমার ইনাফ পরিমাণ মানুষ রয়েছে যারা আসলে এই হারকিউলিসের সুযোগ সুবিধা নিয়ে নিজেরা আসলে বিভিন্ন প্রকার ক্রাইম কমিট করবে, ঠিক আছে? এবং থার্ড জিনিস কি, যে মুভমেন্টে তোমার হারকিউলিস আসতেছে, সেই মুভমেন্টে হারকিউলিস আসার কারণে যে আসলে তোমার দেশে যে বিচার ব্যবস্থার মধ্যে একটা হচ্ছে সরকার সরাসরি গভর্নমেন্টকে কোশ্চেনিং করা শুরু করে একটা সোসাইটি মানুষ, যারা আসলে কোশ্চেন করে যে কেন আসলে হারকিউলিসকে দিয়ে আসলে জাস্টিস আনতে হবে, কেন আসলে আমাদের আইনি ব্যবস্থা এই জায়গায় ব্যর্থ। কিন্তু হারকিউলিস যদি কাউকে মারে, এটা আসলে সোসাইটিতে যত না আসলে হচ্ছে ক্রাইম কমায়, তার থেকে যদি আসলে একদম বিচার প্রক্রিয়ার মাধ্যমে একটা অপরাধীকে শাস্তি দেওয়া হয়, এটা আসলে সোসাইটিতে আরো বেটার ওয়েতে কাজ করে। কেননা সেই মুহূর্তে আসলে সোসাইটিতে মানুষ আইনের প্রতি আস্থা রাখতে পারে। কোনো একটা রেপ বা এরকম কোনো মার্ডার কেস হলে একটা মানুষ যে আইনের আশ্রয় নিতে পারে, আইনের আশ্রয় নেওয়ার জন্য তাকে ভয় পেতে হয় না। বুঝতে পারছো হারকিউলিসের আইডিয়াটা কেন ডেডলি হতে পারে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, সো আমরা হচ্ছে আচ্ছা আমরা আজকে তো সেশন মনে হয় 9:15 দিকে শুরু করেছিলাম, সো আমরা 45-এর মধ্যে শেষ করে ফেলবো, 1.5 ঘন্টা হওয়ার কথা ছিল। সো আমরা আসলে ফ্রেমিং এর দিকে যাই। ফ্রেমিংটা আমরা কি নিয়ে করবো? আচ্ছা ওকে, ফ্রেমিং। একটা ফ্রেমিং এর জন্য একটা ডিবেটে যখন একটা আর্গুমেন্ট দেই, এই আর্গুমেন্টটাকে আমাদের ফ্রেম করতে হয়। ফ্রেম করতে হয় বলতে আমরা যে একটা আর্গুমেন্ট দিই,
গতদিন আচ্ছা আরাফাত কি তোমাদের ফার্স্ট সেশনে একদম ফ্রেমিং নিয়ে কোনো কথা বলেছিল? না ভাইয়া, ফোন নিয়ে কোনো কথা হয়নি। না ভাইয়া। ওকে, ফ্রেমিং নিয়ে যেহেতু কোনো প্রকার কথা হয় না, আমরা ফ্রেমিং নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে একটা ডিবেটের ফ্রেমিং হচ্ছে কোন একটা যখন আমরা আর্গুমেন্ট দেই, এই আর্গুমেন্টটাকে কেন আসলে আরো একটু বেটার ওয়েতে আসলে প্রুফ করা পসিবল হয়। ঠিক আছে, এই আর্গুমেন্টটাকে কেন আসলে বেটার ওয়েতে প্রুফ করা পসিবল হয়, বা এই আর্গুমেন্টের মোরাল জাস্টিফিকেশন গুলা বা ওয়ার্ডিং গুলাকে কেন আরো ভালোভাবে উপস্থাপন করা সম্ভব, এই জিনিসটা নিয়ে আজকে আমরা কথা বলবো, কেন আসলে এই জিনিসটা পসিবল এই ডিবেটের জন্য। সেটা হচ্ছে একটা জিনিস চিন্তা করো, আসলে একটা মোরাল গ্রাউন্ড নিয়ে কথা বলি। আচ্ছা তোমরা একটু আমাকে বলো যে কেন আসলে স্লেভারি জাস্টিফাইড না, স্লেভারি বা দাসত্ব প্রথা কেন আসলে জাস্টিফাইড না? কারণ যাদের কারণ এখানে এক শ্রেণীর মানুষের প্রতি অত্যাচার করা হচ্ছে, অপারেশন করা হচ্ছে, আর আরেক শ্রেণীর মানুষ সকল সুবিধা ভোগ করছে, এই জন্য। আচ্ছা আচ্ছা, কার মাইকে জানি ইকো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা সেকেন্ড আচ্ছা আমরা এই জিনিসটাকে আর একটু বেটার ওয়েতে ফ্রেম করি। সেটা হচ্ছে যে আমি ধরে নিলাম এমন একটা কনটেক্সট যেখানে হচ্ছে একটা মানুষকে দাসত্ব প্রথার আন্ডারে রাখা হয়েছে এবং তাকে বেশ কিছু স্বাধীনতা খর্ব করা হয়েছে, যেমন হচ্ছে লোকটাকে বাসার বাইরে যাইতে দেয় না, বা হচ্ছে লোকটাকে স্বাধীনতার স্বরূপ হচ্ছে অনেকগুলো কাজ তাকে করতে দেয় না। এক সেকেন্ডলি এই লোকটাকে ভালো মতো মানে হচ্ছে খাওয়ায় পড়ায় রাখছে, কিন্তু তাকে বাসার মধ্যেই থাকতে হবে, তাকে বাসার বাইরে যাওয়া যাবে। ওকে, এবং সেকেন্ড জিনিসটা কি, এই লোকটা আসলে এই প্রথার কারণে বা এই দাসত্বটাকে সে বরণ করে নিয়েছে, আসলে এই লোকটার কোনো সমস্যা নাই দাস হয়ে থাকতে, তা সত্ত্বেও কি এই জিনিসটা জাস্টিফাইড কি জাস্টিফাইড? লোকটাও নিজে থেকে স্বীকার করে নিয়েছে আমি দাস হয়ে থাকবো, এবং এই লোকটাকে কিছু সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে তাকে দাস হিসেবে রাখা হয়েছে, তাও কি জাস্টিফাইড কি জাস্টিফাইড? তাহলে সেটা তার জন্য ঠিক আছে। কারণ সবারই তো একটা সেটা হচ্ছে তার জন্য ঠিক আছে, বাট পরবর্তীতে জন্য যে না। দাসত্ব হয়ে থাকবে, সে হয়তো বা স্বাধীনতাটা নাও পছন্দ করতে পারে, মানে স্বাধীনতা সে চেতে পারে, হয়তো বা তার স্বাধীনতাটা প্রয়োজন। সবার যে আচ্ছা স্বাধীনতা মানে পরাধীনতা পছন্দ হবে তা তো না। সব দাসরা তো আর তার মতো মনোভাব রাখে এমন তো কোনো কথা নাই। হয়তোবা অন্য দাসীরা চায় যে তাদের স্বাধীনতা প্রয়োজন। আচ্ছা, আমরা ইনহেরেন্টলি এই আইডিয়াটাকে সমর্থন করবো নাকি বর্তমান কনটেক্সট? আচ্ছা আর একটা কনটেক্সট নিয়ে ব্যাখ্যা করবো। সেটা হচ্ছে হ্যাঁ, সেটা হচ্ছে একটা লোক, ঠিক আছে, যে লোকটা আসলে কোমায় আছে, ঠিক আছে, এবং ধরে নিচ্ছি এই লোকটা কোনোদিন কোমা থেকে বের হবে না, ঠিক আছে, এই লোকটা কোনোদিন কোমা থেকে বের হবে না, বাট স্টিল এই লোকটার একটা কিডনি পারফেক্টলি কাজ করে, ঠিক আছে, কিডনি সবকিছু মানে তার শরীরে সকল অর্গানস পারফেক্টলি কাজ করে। এখন আমি ভাবলাম এই লোকটার থেকে একটা কিডনি নিয়ে অন্য মানুষকে ডোনেট করে দিই, ঠিক আছে, এই জিনিসটা জাস্টিফিকেশন আছে কিনা, এবং এই লোকটার কোনো প্রকার আচ্ছা আমি একটু আবার একটু জিনিসটা ক্লিয়ার করি। লোকটা হচ্ছে কোমাতে আছে, লোকটা মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন কোমা থেকে বের হবে না, এক নম্বর জিনিস। দ্বিতীয়ত হচ্ছে এই লোকটার আসলে সকল অর্গান শরীরে পারফেক্টলি কাজ করে, সুতরাং লোকটার যে কোনো অর্গানকে ডোনেট করার জন্য পারফেক্ট আমরা মনে করতেছি, এবং হচ্ছে এই একটা লোকটার একটা কিডনি দিলেও আসলে লোকটা তেমন কোনো ক্ষতি হচ্ছে না, বাট স্টিল এই লোকটার আসলে কিডনি নিয়ে অন্য মানুষকে ডোনেট করে দেওয়া জাস্টিফাইড কি জাস্টিফাইড না? না ভাইয়া, জাস্টিফাইড জাস্টিফাইড। জাস্টিফাইড এবং দুভাবেই আসলে বলা যাচ্ছে। জাস্টিফাইড। ভাইয়া দুভাবেই কিন্তু বলা যাচ্ছে ভাইয়া। আসলে যদি এর ক্ষতিও রয়েছে আবার এর সুফলও রয়েছে, মানে দুই দিকেই বলা যায়। আচ্ছা হ্যাঁ, যেহেতু লোকটা এখন কোমায় এবং সে আর কোনোদিনও সুস্থ হবে না, অপর দিক থেকে দ্বিতীয় কন্ডিশন হলো তার শরীর থেকে যদি একটা কিডনি নেওয়া হয়, তার যেহেতু কোনো ক্ষতি হচ্ছে না এবং সেই কিডনি দ্বারা যদি অন্য কেউ উপকৃত হয় বা তার জীবন বাঁচে, তাহলে তো অবশ্যই এটা জাস্টিফাইড বলা যেতে পারে। আর জাস্টিফাইড না কারণ হচ্ছে তার কোনো পারমিশন ছাড়া, বা যেহেতু সেটা তার অর্গান, এখন তার যদি অনুমতি ছাড়া যদি সেটা না হয়, সেটা তার আহ কি বলবো, ব্যক্তি স্বাধীনতা একটা হার্ম হতে পারে। আচ্ছা আচ্ছা, আমরা যে দুইটা জিনিস আচ্ছা কেউ মাইক ওপেন রাখলে হচ্ছে একটু অফ করে রাখো, আমার ইকো হচ্ছে। আচ্ছা আমি একটু এই জিনিসটা নিয়ে কথা বলি। সেটা হচ্ছে আমরা প্রথমত যে স্লেভারির কনসেপ্টটা নিয়ে কথা বলেছিলাম, এবং সেকেন্ডলি যে হচ্ছে একটা অর্গান ডোনেটের কনসেপ্ট নিয়ে কথা বলেছিলাম। দুইটা কনসেপ্টে আসলে একটা মানুষের হিউম্যান ডিগনিটি কিংবা একটা মানুষের ব্যক্তি স্বতন্ত্রতা বা একটা মানুষের ব্যক্তি অধিকার, এই জিনিসটা সব থেকে বড় প্রশ্নবিদ্ধ একটা জায়গা। একটা জিনিস চিন্তা করো, সেটা হচ্ছে যদিও বা আমরা ধরে নেই
যে একটা মানুষকে যদি আমি কিছু পরিমাণ অধিকার খর্ব করে এই মানুষটাকে যদি দাস বানায় রাখি এবং এই লোকটা যদি দাস হয়েও থাকে, তা সত্ত্বেও আমরা যদি একটা মানুষের এই ইনহেরেন্টলি এই আইডিয়াটা নিয়ে কথা বলি দাসত্বের, এই আইডিয়াটা খারাপ। তার কারণটা কি? আমরা বিশ্বাস করি প্রত্যেকটা মানুষ যদি তার নিজস্ব মতামত দেয় দাস হয়ে থাকার জন্য, তা সত্ত্বেও এই দাসত্বের আইডিয়াটা খারাপ এই জন্য, কারণ কি এই আইডিয়াটার মধ্যে একটা মানুষের অনেকগুলা স্বাধীনতাকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হচ্ছে, এবং যেই মুহূর্তে একটা মানুষের আইডিয়াটাকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হচ্ছে, তার চলাচলটাকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হচ্ছে, এটা একটা মানুষের হিউম্যান ডিগনিটিকে হার্ম করে। এবং একটা মানুষ হিসাবে একটা মানুষকে জাজ করার জন্য সব থেকে মেজর স্টেক হচ্ছে ওই মানুষটার হিউম্যান ডিগনিটি। এবং যেই মুহূর্তে আমি একটা মানুষের হিউম্যান ডিগনিটিকে রেস্ট্রিক্টেড করে দিচ্ছি, সেই মুভমেন্টে একটা মানুষ আসলে এই জিনিসটাকে নিজে থেকে মেনে নেক বা না নেক, এই জিনিসটা আসলে একটা ইনজাস্টিস। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে একটা ইনজাস্টিস। ঠিক আছে, অর্থাৎ কি সেকেন্ড কেসটা যদি চিন্তা করো, সেকেন্ড কেসটা হচ্ছে একটা জিনিস চিন্তা করো, যে মোমেন্টে একটা মানুষ কোমাতে চলে যায়, ঠিক আছে, যে মোমেন্টে একটা মানুষ কোমাতে চলে যায়, সেই মোমেন্টে লোকটার আসলে কোনো প্রকার কনসেন্ট দেওয়ার মতো কোনো অবস্থায় থাকে না। ঠিক আছে, অর্থাৎ কি এই লোকটা আসলে কনসেন্ট দিতে পারছে না। অর্থাৎ কি এই লোকটা যেহেতু কনসেন্ট দিতে পারছে না, তা সত্ত্বেও তা সত্ত্বেও কিন্তু এই মানুষটা একটা মানুষ। আমরা বিলিভ করি এই মানুষটা একটা মানুষ। সোসাইটিতে আরো অনেক মানুষ রয়েছে যারা আসলে কনসেন্ট দিতে পারছে, কিন্তু এই মানুষটা কনসেন্ট দিতে পারছে না, বাট এই মানুষটা একটা মানুষ। অর্থাৎ কি এই মানুষটার একটা হিউম্যান ডিগনিটি থাকা উচিত, যদিও বা সে অসুস্থ। সুতরাং যদি আমরা হিউম্যান ডিগনিটির কথা চিন্তা করি, যতক্ষণ না পর্যন্ত এই মানুষটা নিজের কনসেন্ট দেওয়ার মতো অবস্থায় থাকছে, ততক্ষণ পর্যন্ত একটা হসপিটাল অথরিটি কিংবা এই মানুষটার ফ্যামিলির তার একটা দায়িত্ব এই মানুষটার আসলে হিউম্যান ডিগনিটিটাকে বজায় রাখা, কিংবা এই মানুষটা যে আসলে কনসেন্ট দিতে পারছে না তা সত্ত্বেও যে এই মানুষটা একটা মানুষ, এই গুরুত্বটাকে বজায় রাখা। আসলে সোসাইটিতে এই গুরুত্বটা বজায় থাকে বলে আমরা প্রত্যেকটা মানুষকে ইন্ডিভিজুয়াল হিসেবে রেসপেক্ট করতে জানি, এবং প্রত্যেকটা মানুষের কনসেন্টের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করি না। ঠিক আছে, এই জন্য আমরা এক একজনকে মানুষ হিসাবে ক্যাটার করি। অর্থাৎ কি আমরা এক একজনকে মানুষ হিসেবে ক্যাটার করবো, সে যেই স্টেটেই থাকুক না কেন। এটা হচ্ছে হিউম্যান ডিগনিটির সব থেকে মেজর একটা স্টেট। হিউম্যান ডিগনিটি কনসেপ্টটা বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। তো হচ্ছে কি আমরা এখন এতক্ষণ হিউম্যান ডিগনিটি নিয়ে কেন কথা বলবো, সেটা হচ্ছে আমরা একটু এই ডিবেটটার জন্য বা হচ্ছে ফ্রেমিংটা বোঝার জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা প্রিমাইস সেটিং করি, আমরা এতক্ষণ হচ্ছে ফার্স্ট মোশনটা নিয়ে প্রিমাইস সেটিং নিয়ে আলোচনা করছিলাম, একটা কিভাবে ডিবেটের প্রিমাইস সেট করতে হয়। ঠিক আছে, যখন আমরা ডিবেটে একটা প্রিমাইস সেট করি, প্রিমাইস সেট করার পর আমাদেরকে বেশ কিছু ভালো ভালো ওয়ার্ডিং করতে হয়, যে ভালো ভালো ওয়ার্ডিং করার মাধ্যমে আমরা একটা ডিবেটকে কিভাবে আসলে আর্গুমেন্ট গুলাকে আরো পারফেক্ট ওয়েতে যাচ্ছে খাওয়ানো যায় সেটা বুঝি। ঠিক আছে, আমরা হচ্ছে প্রথম সেশন গুলাতে মেবি হচ্ছে কিভাবে আর্গুমেন্ট দিতে হয় সে আর্গুমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা একটু কথা বলবো কিভাবে একটা আর্গুমেন্টকে সুন্দর করতে হয়। ঠিক আছে, একটা জিনিস চিন্তা করো, এখন আসলে আমরা ফার্স্ট মোশনটাতে একটু ব্যাক করি। ফার্স্ট মোশনটা কি ছিল? ফার্স্ট মোশনটার কনটেক্সট মনে আছে সবার এখন? নাকি আমার একটু দেখাতে মনে হবে? আছে। হ্যাঁ ভাই মনে আছে। আচ্ছা, আমি তাও হচ্ছে কনটেক্সটটা এখানে রেখে দিচ্ছি, মোশনটা এখানে রেখে দিচ্ছি। সেটা হচ্ছে উমেলাসের একজন নাগরিক হিসেবে শহর ত্যাগ করবে। ঠিক আছে, সো আমরা প্রথমে এই ডিবেটটাতে একটা মানুষের হিউম্যান ডিগনিটি নিয়ে কথা বলতে পারি। গল্প কিভাবে সাজাতে হয় চিন্তা কর। আমরা নর্মাল ডিবেটাররা কি করবে? নর্মাল ডিবেটার হলে র্যান্ডমলি এসে বলে দিত, ভাই দেখেন এই যদি গভর্নমেন্ট সাইডে থাকি শহর ত্যাগ করবে, যে একটা এই লোকগুলা সারাটা জীবন জেনে আসতো যে এই লোকগুলা হচ্ছে সুখে শান্তিতে বসবাস করতেছে, তারা জীবনে মানুষকে হেট করতে জানতো না, কারণ তাদের সভ্যতায় কোনো প্রকার হিংসা বিদ্বেষ ছিল না। এই মানুষগুলো কোনো প্রকার অপরাধ করতে জানতো না, তারা এই মানুষগুলো মনে প্রাণে অপরাধকে হেট করে, এই কারণে এই লোকগুলো আসলে শহরটা ত্যাগ করবে। ঠিক আছে, আচ্ছা এর আগে আসলে এই ডিবেটের এই আর্গুমেন্টটাকে কিভাবে আসলে ফ্রেমিং করে সুন্দর করা যায়। ঠিক আছে, আমরা একটা জিনিস চিন্তা করবো, আমরা প্রথমে একটা জিনিস দেখালাম যে এই লোকগুলা কোনোদিন মানুষকে হেট করতে জানে না। ঠিক আছে, আচ্ছা এই আর্গুমেন্টটাকে যদি আর একটু সুন্দরভাবে সাজাতে চাই, কিভাবে সাজাতে পারি? আচ্ছা, ফ্রেমিং এর প্রসেসটা আমরা একটু ফলো করি। প্রিমাইস সেট করলাম। প্রিমাইস সেটিংটা কি রকম? এই মোশনের জন্য এই মানুষগুলা বিশ্বাস করে যে অন্য মানুষকে খারাপ ভাবে দেখা কিংবা অন্য মানুষের সাথে অপরাধ করা অন্যায়, কারণ তাদের সোসাইটিতে কোনো প্রকার অপরাধ নেই। ঠিক আছে, অর্থাৎ এই সোসাইটির প্রত্যেকটা মানুষ হিউম্যান ডিগনিটিতে বিশ্বাস করে। এই সোসাইটির প্রত্যেকটা মানুষ অন্য মানুষের জীবন নিয়ে অন্য মানুষের জীবনকে গুরুত্ব দিতে জানে, কারণ তাদের সোসাইটিতে কোনো প্রকার অপরাধ নেই, তাদের সোসাইটিতে শুধুমাত্র সুখ আছে। অর্থাৎ কি এই মানুষগুলোর কাছে হিউম্যান ডিগনিটি অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং যে মুহূর্তে কিনা আমরা একটা মানুষের উপর টিকিয়ে থাকা একটা সভ্যতা নিয়ে চিন্তা করি, সেই মোমেন্টে আসলে ওই একটা মানুষ যদি একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়ালও হয়,
আমরা বিশ্বাস করি ওই সিঙ্গেল ইন্ডিভিজুয়ালের বিনিময়েও একটা সভ্যতাকে টিকিয়ে রাখা ইনজাস্টিস। কারণটা কি? একটা জিনিস, সেটা হচ্ছে এই যে দেখো, আমরা প্রথমত একটা আর্গুমেন্টটাকে প্রিমাইস সেট করলাম, সেকেন্ডলি কি আমরা নর্মালি এই আর্গুমেন্টটাকে একটা নর্মাল অনলাইনার হিসেবে রান দিতে পারতাম যে এই জিনিসটা অনলাইন। কিন্তু আমরা এই অনলাইনটার কিছু একটা রিজন বা একটা মোরাল গ্রাউন্ড ক্রিয়েট করেছি, সেটা হচ্ছে কি এই মানুষটার একটা হিউম্যান ডিগনিটি রয়েছে। এটা একটা অতি প্রাকৃত শিশু হোক কিংবা একজন ইন্ডিভিজুয়ালি হোক না কেন, এই মানুষটার জীবনের একটা গুরুত্ব রয়েছে। ঠিক আছে, এখন কি আর্গুমেন্টটা আগের থেকে শুনতে একটু ভালো লাগে? আর্গুমেন্টের কি ওয়েটটা আগের থেকে জি বেড়েছে? ভাইয়া, হ্যাঁ। ওকে, এটা হচ্ছে একটা আর্গুমেন্টকে কিভাবে আসলে আগের থেকে বেটার ওয়েতে করা যায়, মানে ইলাস্ট্রেট করা যায়। আচ্ছা, এখন আসি এই আর্গুমেন্টটাকে আমি যখন হচ্ছে ডিবেটের জন্য প্রিমাইস সেট করার পর আর্গুমেন্টটাকে রান দিলাম, দেন এই আর্গুমেন্টটাকে আমি ওয়ার্ডিং এভাবে ডেভেলপ করেছি। দেখো স্লাইডে যে জিনিসটা আছে স্টেপ 2, কিভাবে একটা ওয়ার্ডিং ডেভেলপ করতে হয়। আমার এই ডিবেটের ওয়ার্ডিংটা কি ছিল? আমরা সেলফ ডিগনিটিকে বা একটা হিউম্যান ডিগনিটিকে এই ডিবেটে ইনক্লুড করেছি। এখন এই ডিবেটের এই আর্গুমেন্টটাকে আরো কিভাবে বেটার করা যায়। আচ্ছা আসো আমরা এই আর্গুমেন্টটাকে একটু ফার্দার বেটার করি। সেটা হচ্ছে কি, কেন আসলে একটা মানুষকে অত্যাচার করাও আসলে এতগুলো মানুষের সুখের জন্য হলেও এই জিনিসটা অন্যায়। অন্যায় তো অন্যায়, ঠিক আছে। সেটা হচ্ছে কি, একটা জিনিস চিন্তা করো যে একটা মানুষকে যখন আমি যে মোমেন্টে অত্যাচার করতেছি, এই মানুষটার অত্যাচারের বিনিময়ে এতগুলা মানুষ সুখ ভোগ করতেছে। অর্থাৎ কি, একটা মানুষের সুখের বার্ডেন, এতগুলা মানুষের সুখের বার্ডেন একটা মানুষকে নিতে হচ্ছে। আমরা মনে করি সোসাইটিতে একটা মানুষকে এতগুলা মানুষের সুখের বার্ডেন নেওয়া কখনোই জাস্টিফাইড। ঠিক আছে, যে মানুষগুলো আসলে তার জীবনের 18 বছর পর্যন্ত একটা সত্যকে জেনে আসতো, যখন সে রাতারাতি একটা নতুন ঘটনা সম্পর্কে জানতে পারে, যে ঘটনা আসলে তাদের গত 18 বছরের সকল প্রকার অভিজ্ঞতাকে আসলে মিথ্যা করে দেয়, সেই মোমেন্টে আসলে এই মানুষগুলো যখন চিন্তা করবে যে এই মানুষগুলোর এতগুলা মানুষের সুখের বার্ডেন কেন একটা মানুষকে নিতে হবে, এই জিনিসটা অন্যায়। অর্থাৎ কি, সুখটা একজনের দুঃখ ভার্সেস এতগুলা মানুষের সুখ, কিন্তু এতগুলা মানুষের বার্ডেন একটা মানুষকে নেওয়া জাস্টিফাইড না। ওকে, একটা জিনিস দেখো, এখন কিন্তু আগের আর্গুমেন্টটা আমাদের আগের থেকে ফ্রেমিংটা আরো বেটার হয়েছে, এবং এখান থেকে আমরা ফার্দার আর্গুমেন্টের অ্যানালাইসিসের গ্রাউন্ড দিয়ে আসতে পারি। ওকে, আচ্ছা আমাকে জাস্ট 30 সেকেন্ড টাইম দাও, আমি একটু পানি খেতে হবে, গলা বসে গেছে। আচ্ছা, সরি ফর দ্য ইন্টারপ্রেশন। আচ্ছা, আমরা শুরু করতেছি এখান থেকে যেখানে ছিলাম। সেটা হচ্ছে এতগুলো মানুষের যে সুখের বার্ডেন একটা মানুষকে নিতে হচ্ছে, এই জিনিসটা প্রথমত ইনজাস্টিস। এই জিনিসটা আমি সেকেন্ড লেয়ার আরেকটা আর্গুমেন্ট নিয়ে আসলাম, যেটা আমার আগের আর্গুমেন্টটাকে একটা সেকেন্ড অ্যানালাইসিস দিচ্ছে, যে আর্গুমেন্টটাকে আমি আগের আর্গুমেন্টটাকে আরো বেটার ওয়েতে আসলে ফর্ম করতে পারলাম। এটা হচ্ছে একটা আর্গুমেন্টটাকে যাদের কাছে আসলে বেটার ওয়েতে কিভাবে অ্যাপ্রোচ করাতে হয়, এটা হচ্ছে ফ্রেমিং এর একটা সেকেন্ড লেভেল। ঠিক আছে, এখন একটা জিনিস দেখো, সেটা হচ্ছে একটা আর্গুমেন্টটাকে কিভাবে আসলে অন্যের থেকে ওয়েট ক্যারি করতে হয়, অন্যের আর্গুমেন্ট থেকে ওয়েট বাড়াতে হয়। একটা জিনিস চিন্তা করো, অপোজিশন এসে তো বলবে যে মোমেন্টে আপনি এই ওয়ার্ল্ডের বাইরে যাচ্ছেন, সেই মোমেন্টে তো আসলে দেখবেন যে অন্য সোসাইটিতে গেলাম, অন্য সোসাইটি তো আসলে একটা মানুষ অন্য মানুষকে অপ্রেস করতেছে। ঠিক আছে, আচ্ছা আমাকে একটু বলো যে অন্য সোসাইটি থেকে এই সোসাইটির পার্থক্যটা কোন জায়গায়? ওই সোসাইটিতে মানে এক ধরনের ব্যালেন্স থাকে যেভাবেই হোক। যেমন এই যে এই সোসাইটিতে কোনো প্রকার অপরাধ, কোনো প্রকার রোগ কিছুই নেই, বাট বাইরের সোসাইটি গুলোতে অপরাধ রয়েছে, রোগ বালাই রয়েছে। আর অধিকাংশ মানুষ আর কি অপারেশনের শিকার হয়। এখানে যেমন একজনের উপরই সব বোঝা রয়েছে, অন্য জায়গায় আরো কি বলবো, জিনিসটা ব্যালেন্সড আর কি এখানকার তুলনায়। আচ্ছা আসো, আমরা যে আগের আর্গুমেন্টটা এতক্ষণ রান দিয়েছি, ওই আর্গুমেন্টটাকে কিভাবে অন্যের আর্গুমেন্ট থেকে ওয়েট বেশি বাড়াতে হয় সেটা এখন দেখবো। সেটা হচ্ছে একটা অপোজিশন আমাকে এরকম একটা কেস দিতে পারে, দেখেন ভাই অন্য সোসাইটিতে গেলেও তো ওই সোসাইটিতেও ক্রাইম আছে, ওই সোসাইটিতেও তো অপারেশন আছে, সুতরাং ওই সোসাইটির থেকে তো এই সোসাইটিতে অপারেশন কম, ক্রাইম কম, তো এই সোসাইটি তো বেটার, একটা মানুষকে অপারেশন করা হইতেছে হোক না, অন্য সোসাইটিতে অনেক মানুষকে অপারেশন করা। একটা জিনিস চিন্তা করো, অন্য সোসাইটিকে মানুষকে যখন সুখ পেতে হয়, অন্য সোসাইটির মানুষকে স্ট্রাগল করতে হয়। ঠিক আছে, ওই সোসাইটির প্রত্যেকটা মানুষ স্ট্রাগলের বিনিময়ে সুখ পায়। ঠিক আছে, ওই সোসাইটিতে প্রত্যেকটা মানুষ যে সুখ পেতে চায় তাকে স্ট্রাগল করতে হয়। যে ধনী রয়েছে
সেও সোসাইটির অন্য ধনীদের দ্বারা ঈর্ষার শিকার হয়, সেও ওই সোসাইটির অন্যান্য ধনী ব্যক্তিদের দ্বারা কম্পিটিশনের শিকার হয়। ওই সোসাইটিতে যে গরিব রয়েছে সে ওই সোসাইটির ধনীদের দ্বারা অপ্রেসড হয়, বাট এট দ্য সেম টাইম ওই সোসাইটির ওই গরিব মানুষগুলো আসলে ক্রাইম করার মতো মানে ফ্লেক্সিবল একটা গ্রাউন্ড পায়। ওই সোসাইটিতে ওই মানুষগুলো আসলে ক্রাইম করতে পারে কিংবা ধনীদের কাছ থেকে আসলে অর্থ চুরি করতে পারে বা ডাকাতি মতো কাজগুলো করতে পারে। ওই সোসাইটিতে আসলে ক্রাইম রয়েছে, বাট একটা জিনিস চিন্তা করো, ওই সোসাইটিতে প্রত্যেকটা মানুষকে সুখ পেতে যেমন কষ্ট করতে হয়, এট দ্য সেম টাইম ওই সোসাইটিতে প্রত্যেকটা মানুষ তার লাইফের কোনো না কোনো স্টেজে এসে অন্য মানুষের দ্বারা অপ্রেসের শিকার হয়। অর্থাৎ কি, ওই সোসাইটির প্রত্যেকটা মানুষকে সুখের বিনিময়ে কিছু পরিমাণ স্যাক্রিফাইস করতে হয়। এবং আমরা বিশ্বাস করি যখন প্রত্যেকটা একটা সোসাইটির প্রত্যেকটা মানুষকে সুখের বিনিময়ে কম বা বেশি কিছু পরিমাণ স্যাক্রিফাইস করতে হয়, সুতরাং ওই সোসাইটিতে একটা মোটামুটি রকম ব্যালেন্স রয়েছে, যেটা এই সোসাইটির থেকে আমি যদি কম্পেয়ার করি এই সোসাইটি থেকে কম্পারেটিভলি বেটার। তার রিজনটা কি, এই সোসাইটির মধ্যে আসলে সকল মানুষের সুখের বিনিময়ে একটা মানুষকে সারাটা জীবন শুধু কষ্টই করতে হচ্ছে, কিন্তু ওই সোসাইটিতে যে মানুষটা আসলে কষ্টও করতেছে ওই মানুষটারও একটা না একটা পর্যায়ে গিয়ে সুখ অ্যাটেইন করার একটা পসিবিলিটি থাকে। কিন্তু এই সোসাইটিতে এই মানুষগুলা কোনোদিন কষ্ট করবে না আর ওই শিশুটা কোনোদিন আনন্দ ভোগ করবে না, এরকম একটা মানে ইনইকুয়ালিটির গ্রাউন্ড নাই। ওই সোসাইটিতে মানুষ সুখ পাচ্ছে, এট দ্য সেম টাইম ওই সোসাইটির মানুষকে স্ট্রাগল করতে হচ্ছে। এখন কি মনে হয় আর্গুমেন্ট আগের থেকে বেটার? জি বা ভাইয়া, লাস্ট আর্গুমেন্টটা বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, আচ্ছা। অর্থাৎ কি, একটা জিনিস দেখো যে এই যে আমি দুটো সোসাইটির মধ্যে একটা কম্পারেটিভ দেখালাম, এতক্ষণ পর্যন্ত আমার আর্গুমেন্টটা ছিল একটা ওয়ান সাইডেড আর্গুমেন্ট, ঠিক আছে? যখন কি না আমি হচ্ছে আমার আর্গুমেন্টের সাথে একটা অপোজিশনের আর্গুমেন্টকে এভাবে এঙ্গেজ করে ওদের সাথে আমার ওয়ার্ল্ডের একটা কম্পারিজন দেখাবো, সেই মোমেন্টে আমার আর্গুমেন্টটা ওদের আর্গুমেন্টটা থেকে বেটার হয়, ঠিক আছে? যখন এই আর্গুমেন্টটা এভাবে বেটার করতে হয়। একটা জিনিস সেটা হচ্ছে আমি কোন একটা গভর্নমেন্টের পার্টিকুলার সাইড নিয়ে যখন ডিসকাস করি, তখন আমার অপোজিশনের সকল আর্গুমেন্ট যে মিথ্যা হবে কিংবা হচ্ছে একদম সম্পূর্ণ প্রকার ইরিলেভেন্ট হবে, এই জিনিসটা চিন্তা করা আসলে ঠিক না, ঠিক আছে? যেমন হতে পারে কি, আমাকে অপোজিশন সাইড এসে দেখাতে পারে আপনি তো এই ওয়ার্ল্ড থেকে যদি চলেও যান তাহলে তো আসলে কোনো প্রকার চেঞ্জ আনতে পারতেছেন না, ঠিক আছে? এই ছেলেটা এই স্যাক্রিফাইসটাকে মূল্যায়ন করা উচিত, ঠিক আছে? কথাটা কি মিথ্যা? কিন্তু আমি একটা কথা বলতে চাই আর কি, হ্যাঁ, মানে বলো। আহ, নং শহর থেকে তখন এটা মোটি, হ্যাঁ আসলে এই শিশুটার প্রতি যদি যদি মনে করেন কোনো হয়তো বা তখন নগরটা ধ্বংস হয়ে যাবে, তখন আচ্ছা, পেতে পারে বা ওদের পড়া সাফল্য বের হয়ে যাবে না, ঠিক আছে? বড় হচ্ছে পার্সোনাল গ্রাউন্ডে নৈতিকভাবে এখানে থাকা উচিত, চলে যাওয়া উচিত, ঠিক আছে? জায়গায় ছিল। আচ্ছা, সো হচ্ছে আমি যে জিনিসটা কোশ্চেন করেছিলাম সেটা হচ্ছে এই যে লোকটা, আমি বলছি যে সেটা যে এত বেশি স্যাক্রিফাইস করতেছে বা কষ্ট করতেছে, বিনিময় হলেও তাকে শহরে থাকা উচিত, কারণ তার এই যে কষ্টটা আছে এই কষ্টটাকে অ্যাটলিস্ট হচ্ছে একটা ভ্যালু দেওয়া হবে, বা এই কষ্টের বিনিময়ে অর্জিত সুখটাকে তার আসলে ভোগ করা উচিত। এটা কি মিথ্যা কথা নাকি সত্য কথা? না, সত্য। ওকে, সো আসলে যখন কোন একটা অপোজিশন টিম এসে সত্য একটা কথা বলবে কিংবা একটা লেজিট কথা বলবে, এই কথাটাকে তুমি কিভাবে মানে রিবার্ট করবা, কিংবা এই কথাটার মানে অপোজিটে এসে তুমি কি বলতে পারো? বলতে পারি যে মানে এখানে তো পসিবল না যে তাকে বের করে আমরা তাকে একটা সুখের পরিবেশ দিব বা তাকে একটা হ্যাপি লাইফ দিব। সো আমরা তাকে এভাবে ভ্যালু দিতে পারি, তার স্যাক্রিফাইসটা স্বীকার করে আমরা যদি ওইখানে থেকে মানে তাকে একটা নির্দিষ্ট পরিমাণে সম্মান দিয়ে থাকি যে তার জন্য আমরা থাকতে পারছি বা একটা কৃতজ্ঞ বোধ করতে পারি, তাহলে তো অনেক ভালো। না ভাইয়া, হ্যাঁ আরেকটা কথা আমি বলতে পারি, সেটা না না, হচ্ছে আচ্ছা শোনো, আমি এক সেকেন্ড, সেটা হচ্ছে আমি বলেছি, আমি কোশ্চেনটা করেছিলাম যে এই শিশুটা স্যাক্রিফাইসের বিনিময়ে আমাকে এই শহরে থাকা উচিত, এটা অপোজিশন থেকে একটা কথা বলেছে, এই কথাটা সত্য কথা, ঠিক আছে? কিন্তু তুমি এর অপোজিটে এসে গভর্নমেন্ট সাইড থেকে কি বলতে পারো যার কারণে তুমি এই আর্গুমেন্টটাকে ট্যাকল করতে পারো বা ওভারকাম করতে পারো? ভাইয়া আমি বলতে পারি যে ধরেন একটি সমাজ
5টা মানুষ নিয়ে তৈরি, হ্যাঁ। তো সেই জায়গায় একটা মানুষের নির্যাতনের কারণে আমরা বাকি 4জন এই সমাজে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবো। তো ধরেন আমাদের সবসময় আমাদের সামনে এসে একটা মানুষকে নির্যাতন করা হচ্ছে এবং বাকি 4জন আমরা চলা করতেছি, স্বাধীনভাবে সমাজে থাকতে পারতেছি। তো সেই জায়গা থেকে আহ, আপনার মনের জায়গাটা, আপনার আপনার মানবিকতার জায়গাটা কতটুকু আসলে ঠিক থাকবে, আপনি কতটা নিষ্ঠুর, এই কথাটা কি একটু ভাবা উচিত কিনা? হুম, এই পয়েন্টটা কি বলা যায় কিনা? অর্থাৎ আমাকে নিষ্ঠুর আচ্ছা হয়ে ভাই, আমি আমাকে বলি। থাকতে হবে বলো। শান্তি হয়ে। ভাইয়া ভাইয়া বলবো আমি। হ্যাঁ বলো। ভাইয়া, সমাজ হচ্ছে আমি যদি হচ্ছে অপোজিট টিম হিসেবে বলতে যাই, তাহলে আমি বলবো যে আমাদের রাষ্ট্র কখনো হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক নয়। আমাদের রাষ্ট্র হচ্ছে সমগ্র মানব জাতির সমষ্টিকে নিয়ে ভাবে। যেহেতু সমস্ত হুম। রাষ্ট্রের মানব জাতিকে নিয়ে রাষ্ট্রকে ভাবতে হয়, সেহেতু এটি একজন ব্যক্তিকে, একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে আমরা কখনো একটা রাষ্ট্রের জন্য তাকে বড় করে দেখতে পারি না। আমরা পুরো রাষ্ট্রকে নিয়ে আমাদের বাঁচতে হবে। রাষ্ট্রের দিক দিয়ে দেখলে আমাদের ওই ওই বাচ্চাটিকে, মানে ওই শিশুটিকে আমাদের স্যাক্রিফাইস করতে হবে। না, আমি কোশ্চেনটা এটা ছিল না, আমি কোশ্চেনটা এটা করেছিলাম যে এই আর্গুমেন্টটার এগেইনস্টে তুমি কি বলতে পারো। কেউ কি বলতে পারবে এই আর্গুমেন্টের এগেইনস্টে কি বলা যেতে পারে? ভাইয়া, আপনি একটু আবার বলতেন, আর্গুমেন্টটা বলতেন ভাইয়া। আর্গুমেন্টটা হচ্ছে এই যে এতগুলা মানুষের জন্য যে শিশুটা স্যাক্রিফাইস করতেছে, সুতরাং স্যাক্রিফাইস থেকে গুরুত্ব দিয়ে আমরা এই শহরে থাকবো। আচ্ছা ঠিক আছে, আমি এটা কি আমি তোমাদের বলতে হবে না, বলবো? আমি একটু এক্সপ্লেইন করি। সেটা হচ্ছে, আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে এগেইনস্টে বলতে হবে কিছু। জি ভাই, আপনি বলেন। আচ্ছা এটা আমি এক্সপ্লেন করতেছি। সেটা হচ্ছে, এমন অনেকগুলো টাইম আসবে যেই টাইমটাতে তোমার অপোজিশন এসে এমন কিছু সত্য কথা বলবে কিংবা মোরাল কথা বলবে, যে কথাগুলোকে তুমি চাইলে আসলে মিথ্যা প্রমাণ করতে পারবা না, বা এই কথাগুলোকে তুমি চাইলে ফেলে দিতে পারবা না যে না ভাই এগুলো সত্য কথা না, আমি এটা মানি না, এরকম হবে না। তো সো তোমাকে ডিবেটে এমন অনেকগুলো টাইম আসবে যে টাইমগুলোতে তোমার অপোজিশন একটা এসে সত্য কথা বলবে, বাট সেই মুমেন্টে তোমাকে দেখাতে হবে কেন এই কথাটা সত্য হওয়া সত্ত্বেও আসলে এই কথাটা, তোমার যে কেসটা আছে বা তুমি যে কথাটা বলতেছো, এই কথাটার ইম্পর্টেন্স ওদের কথার ইম্পর্টেন্স থেকে বেশি। এটা হচ্ছে ফ্রেমিং এর একদম ফার্দার একটা লেভেল। সেটা হচ্ছে কিভাবে আসলে তোমার যে একটা অ্যানালাইসিস রয়েছে, থিওরিটিক্যাল অ্যানালাইসিস রয়েছে, এই অ্যানালাইসিসটা কেন অন্য থিওরিটিক্যাল অ্যানালাইসিস থেকে বেটার, এই জিনিসটা প্রুভ করা। সেটা হচ্ছে একটা জিনিস চিন্তা করো, আমরা মেনে নিচ্ছি যে একটা মানুষ, এই ছেলেটা যে কষ্ট করতেছে, এই ছেলেটার কষ্টের ভ্যালু দেওয়া একটা ইম্পর্টেন্স এই ওয়ার্ল্ডে রয়েছে, কিন্তু আমরা তা সত্ত্বেও মনে করি যে আমি যেহেতু এরকম একটা সোসাইটিতে বড় হয়েছি, যে সোসাইটিটাই আমাকে শিখিয়েছে কোনোদিন অন্য মানুষের কষ্ট না থাকার জন্য, যে সোসাইটিতে আমি আসলে সারা জীবন সুখ দেখে বড় হয়েছি, অর্থাৎ কি আমি কোনোদিন আসলে মানুষের কষ্ট দেখে বড় হই নাই। ঠিক আছে, অর্থাৎ কি আমি কোনোদিন মানুষের কষ্ট দেখি নাই, আমি কোনো প্রকার ক্রাইম দেখি নাই, আমি 18 বছর জীবন পর্যন্ত একটা পারফেক্ট সোসাইটি দেখে বড় হয়েছি, এবং এই পারফেক্ট সোসাইটিটা আমার মধ্যে এমন একটা মেন্টালিটি গ্রো করে যে মেন্টালিটিতে আমি প্রত্যেকটা মানুষের জীবনের গুরুত্বটা দিতে জানি। ঠিক আছে, এবং যেই মুমেন্টে আমি এই সোসাইটিতে বসবাস করব, এই লোকটা যে স্যাক্রিফাইস করেছে আমার বিনিময়ে, আমি এই জিনিসটা জানি, তা সত্ত্বেও আসলে এই জিনিসটা আমাকে একটা সেলফ রিগ্রেটে ভুগাবে, যে সেলফ রিগ্রেটটা আমাকে বরাবরের জন্য আমার 18 বছরের প্রথম জীবনটাকে কোশ্চেন করা শুরু করাবে, যে আমি আসলে যে সভ্যতায় থাকতাম, যে সভ্যতার সুখটা আমাকে এতদিন পর্যন্ত আমি আত্মস্থ করতাম, আসলে এই সুখটা অন্য কিছুই না, একটা ইলিউশন, যে ইলিউশনটা অন্য একটা মানুষকে অপ্রেস করার মধ্যে দিয়ে টিকে আছে। অর্থাৎ কি, আমি এই জিনিসটা মানা সত্ত্বেও, আমরা এই যে মানুষটা স্যাক্রিফাইস হচ্ছে তা সত্ত্বেও আমি বিলিভ করি এই জায়গা থেকে আমার ইথিক্যাল গ্রাউন্ডটা আমাকে বরাবরের মতো যে কোশ্চেনটা করা শুরু করবে, এই সেলফ রিগ্রেটটা থেকে আসলে বের হওয়ার জন্য হলেও আমাকে এই সোসাইটি থেকে বের হয়ে আসতে হবে। অর্থাৎ কি, আমি ওর আর্গুমেন্টটাকে একই সাথে ইগনোর করতেছি না, বরং ওর আর্গুমেন্টটাকে আমি মেনে নিচ্ছি যে ওর কথাটা সত্য, বাট স্টিল আমি ওর থেকে একটা কম্পারেটিভলি বেটার গ্রাউন্ড দেখানোর ট্রাই করতেছি, যে গ্রাউন্ডে থেকে আসলে ওর কথাটা সত্য হওয়া সত্ত্বেও কেন আমার কথাটার গুরুত্ব ওর কথার থেকে বেশি, এই জিনিসটা প্রুভ করার ট্রাই করছি আমরা। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রেমিং এর ফার্দার গ্রাউন্ড। কথা হচ্ছে যে তোমাদের ডিবেট না যদি করো, তাহলে আসলে ফ্রেমিং এর মতো জিনিসগুলো আসলে এভাবে থিওরিটিক্যালি বোঝানো অনেক বেশি টাফ। ঠিক আছে, এভাবে থিওরিটিক্যালি বোঝালে আসলে ফ্রেমিং বোঝা যাবে না।
তো আমি একদম ফ্রেমিং নিয়ে একটা সেটা হচ্ছে তোমরা যখন একটা ডিবেটের মোশন পাবা, একটা মোশন পাওয়ার পর আমি এখনই শেষ করে দিব, আর 5 মিনিট লাগবে। যখন তোমরা একটা ডিবেটের মোশন পাবা, মোশন পাওয়ার পর রাতারাতি একটা আর্গুমেন্টকে নর্মাল ওয়েতে রান আমরা দিব না এখন থেকে। সেটা হচ্ছে আমরা আর্গুমেন্টের পিছনে একটা কনটেক্সট চিন্তা করব, কোন সমাজের দ্বারাই আমরা কথা বলতেছি, এরপর হচ্ছে এই সমাজের মধ্যে কোন কোন মানুষ এর দ্বারা প্রভাবিত হবে এই জিনিসটা চিন্তা করব। এরপর আমরা একটা গল্পের মতো সাজাবো, যে গল্পের মধ্যে আসলে আমরা দেখাবো আসলে এই যে কাজটা আমরা করতেছি, এই কাজটা করার মাধ্যমে আসলে সোসাইটিতে এই কাজটা করা কেন পারফেক্ট, এই জিনিসটা আমরা দেখাবো। এবং সেকেন্ডলি আমরা দেখাবো যে নর্মাল ওয়েতে একটা আর্গুমেন্টকে ফ্রেমিং করার থেকে আমরা এর পিছনে একটা নৈতিক একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, কিংবা আসলে এই ব্যাখ্যাটা দেওয়ার মাধ্যমে আমরা যে আমাদের নর্মাল আর্গুমেন্ট ছিল সেই আর্গুমেন্টটাকে আরো একটু স্ট্রং করার ট্রাই করবো। সেকেন্ড আমরা যে কাজটা করব, আমাদের আর্গুমেন্টের মধ্যে কিছু ওয়ার্ডিং চেঞ্জ করব, যে ওয়ার্ড গুলোর মাধ্যমে, যেমন আমরা হিউম্যান ডিগনিটির আইডিয়াটা নিয়ে আসছিলাম লাস্ট আর্গুমেন্টে, যার কারণে এই আর্গুমেন্টটা আরো স্ট্রং হয়েছিল। সেকেন্ডলি আমরা দেখাবো যে কিভাবে একটা আর্গুমেন্টকে অন্যের ওয়ার্ল্ডের সাথে কম্পেয়ার করে একটা কম্পারেটিভ অ্যানালাইসিস দেওয়া হয়, এবং এই কম্পারেটিভ অ্যানালাইসিস দেওয়ার মাধ্যমে আর্গুমেন্টটাকে আগের থেকে স্ট্রং করা যায়। ঠিক আছে, এবং আমরা লাস্টলি এই জিনিসটা দেখিয়েছি কিভাবে অপোজিশন যদি একটা সত্য কথাও বলে, তা সত্ত্বেও কিভাবে আসলে সত্য কথাটাকে একদম টোটালি ইগনোর না করে ওই সত্য কথার এগেইনস্টে একটা কম্পারেটিভ অ্যানালাইসিস দিয়ে ওই আর্গুমেন্টটাকে আমার আর্গুমেন্টের থেকে কম ইম্পর্টেন্ট প্রুফ করে আমার আর্গুমেন্টের ইম্পর্টেন্স ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে ডিবেটের ফ্রেমিং। সামনে তোমাদের একটা মেবি ইন্ট্রা হবে, ইন্ট্রা হলে তোমরা এই জিনিসগুলো নিয়ে ফার্দার আরো অনেক কিছু জানতে পারবে। ঠিক আছে, সো আজকে মনে হয় একটু টাফ গ্রাউন্ডে আমরা যেতে হয়েছে, কারণ হচ্ছে আজকে মোরাল ডিলেমা নিয়ে কথা বলছি। সেকেন্ডলি হচ্ছে কিভাবে ইথিক্স কে কোশ্চেন করতে হয় এই জিনিস নিয়ে কথা বলছি, এবং কিভাবে একটা মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া জাস্টিফাইড নাকি জাস্টিফাইড না এটা নিয়ে কথা বলছি। ঠিক আছে, সো আজকে আমরা এইখানেই একদম অফিসিয়াল কথাবার্তা শেষ করলাম। আচ্ছা, তারপরে একটু লাস্টে একটু আমরা চাই, সেটা হচ্ছে তোমরা সবাই কি স্লাইড দেখতে পাচ্ছ? জি ভাইয়া দেখতে পাচ্ছি। স্লাইড দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা তোমরা কি ফেসবুকে কোনো প্রকার গ্রুপে অ্যাড আছো ডিবেট রিলেটেড? জি ভাইয়া। জি ভাইয়া, এখানে যেগুলো আছে সেগুলোতেই আছে। এগুলো কি লিংক দেওয়া হয়েছে তোমাদের? গ্রুপে দেওয়া হয়েছে আচ্ছা একটা। ঠিক আছে, তোমরা যদি গ্রুপগুলোতে তোমাদের ডিবেট নিয়ে কথা বলা শেষ, তো হচ্ছে তোমরা কি এটা দেখতে পারছো এ পর্যন্ত? এটা দেখানো হয়েছে তোমাদের স্লাইডে? আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, আমি হচ্ছে শেয়ারটা একটু অফ করে আবার শেয়ার করতেছি। জাস্ট হোল্ড অন। ওকে, আচ্ছা তোমরা কি এটা দেখতে পারতেছো স্লাইডে? এখন একটা স্লাইড শো করতেছে। না ভাই, কোনো স্লাইড আসতেছে না। স্লাইড আসে না, জাস্ট 1 মিনিট দাঁড়াও। জি ভাই আসছে। বিতর্কের পড়াশোনা। হ্যাঁ সরি, তাই একটু টাইম লাগছিল। এখন আসার কথা। জি ভাই এসেছে। আস্তে আস্তে। হ্যাঁ। সো আচ্ছা, এটা কি তোমরা দেখছো এর আগে? না ভাই, এটা দেখানো হয়নি। ওকে, সো হচ্ছে আমি বেশি কিছু না, এটা হচ্ছে তোমার ডিবেটের কোন কোন জিনিসগুলো নিয়ে আসলে তোমাদের বেসিক আইডিয়া থাকা উচিত, আর হচ্ছে কোন জিনিসগুলো নিয়ে আইডিয়া থাকলে তোমাদের ডিবেট গুলা ভালো হতে পারে, বা কোন বইগুলা বা হচ্ছে কোন কোর্স গুলা বা কোন অনলাইনে ভিডিও গুলো তোমাকে ডিবেটের জন্য সাহায্য করতে পারে, এটার উপর হচ্ছে একটা স্লাইড ছিল সম্পূর্ণ। আমি স্লাইডটা আরাফাতকে দিয়ে দিব, তোমরা হচ্ছে তোমাদের ডিবেটের যে গ্রুপ আছে বা হচ্ছে যে মেসেঞ্জার গ্রুপ থাকতে পারে সেখানে তোমরা এটা পেয়ে যাবে। ওকে, হ্যাঁ ভাইয়া, খুব ভালো। আর হচ্ছে একদম শেষ করছি। আচ্ছা তাহলে শেষ একদম হচ্ছে আজকের কোন সেশন নিয়ে কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আজকে সেশন নিয়ে কারো কোশ্চেন আছে? না ভাইয়া। ফ্রেমিং বা হচ্ছে আর্গুমেন্টেশন। ওকে, সো যদি ফ্রেমিং আর্গুমেন্টেশন কোনো কিছু নিয়ে কোশ্চেন না থাকে তাহলে হ্যাঁ। ফ্রেমিং এ কি আমরা ইমপ্যাক্টের কথা বলবো, মানে এটা ফলাফলের কথা বলবো, নাকি ফলাফল পুরো আলাদা একটা বিষয়, বা এটা পরে তুলতে হবে? আচ্ছা আপু, কথা হচ্ছে ফ্রেমিং কিন্তু একদম অন্য নতুন কিছু না। ফ্রেমিং হচ্ছে তুমি যে আগে একটা ডিবেট করতে বা একটা আর্গুমেন্ট দিতা, ওই আর্গুমেন্টটাকে কিভাবে আরো সুন্দর করা যায় সেটা হচ্ছে একটা প্রসেস, হচ্ছে ফ্রেমিং। সো হচ্ছে তুমি আর্গুমেন্টেশনের লাইনে পরবর্তীতে ইমপ্যাক্ট আনতে পারো, ফার্দার অ্যানালাইসিস আনতে পারো, হচ্ছে কেস কম্পারেটিভ আনতে পারো, অনেক কিছু আনতে পারো। ঠিক আছে, সো এগুলো নিয়ে কোনো প্যারা নেই।
ফ্রেমিং হচ্ছে জাস্ট তোমার কিভাবে আর্গুমেন্টটাকে বেটার করা যায়, এটা হচ্ছে ফ্রেমিং। আর হচ্ছে তোমার প্রিমাইস সেটিং হচ্ছে একটা আর্গুমেন্ট শুরু করার আগে তোমার একটা কারেন্ট কনটেক্সটটা সাজানো, যে কনটেক্সটে আসলে ডিবেট করলে তোমার ডিবেটটা সুন্দর লাগবে বা সত্য মনে হবে, এটা হচ্ছে প্রিমাইস সেটিং। এটা হচ্ছে ওভারঅল আজকের ডিবেট নিয়ে যেটা আলোচনা ছিল, ঠিক আছে। এরপর মনে হয় তোমাদের আরো কিছু সেশন হবে, সেশনগুলো হচ্ছে পার্টিকুলার কিছু টপিকের উপর হবে, যেমন হচ্ছে ম্যাটার সেশন যেগুলোকে আমরা বলি, সেটা হচ্ছে তোমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম নিয়ে একটা কথা হতে পারে, বা হচ্ছে কিভাবে একটা দেশের আইন নিয়ন্ত্রণ করতে হয়। দ্বিতীয়ত মেবি তোমাদের গণতন্ত্র নিয়ে একটা সেশন হতে পারে, ডেমোক্রেসি অ্যান্ড পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে একটা সেশন হতে পারে। এরপরে তোমাদের আর কি তোমাদের হচ্ছে কিভাবে প্রাইভেসি ভার্সেস সিকিউরিটি নিয়ে একটা মোশন বা হচ্ছে একটা ডিসকাশন হতে পারে, এগুলো হচ্ছে তোমাদের সিনিয়ররা নিতে আসবে। সো তোমরা পরের সেশন গুলো অবশ্যই অ্যাটেন্ড করার ট্রাই করবা। সো আজকে আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান। আজকে 1.5 ঘন্টার বেশি টাইম হয়ে গেছে, সরি ফর দ্যাট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। আর বইগুলো পাঠিয়ে দিন, লিংক বেটার হবে তাড়াতাড়ি।